বন্ধ দরজায় তুমি। নবম পর্ব। ঋদ্ধ বেশ খুশি হয়ে চলে যায়। তীব্র খুব শান্ত হয়ে সেলের শিকে হেলান দিয়ে বলে, দ্য গেম ইজ স্টার্ট নাও। আমাকে রাগিয়ে একদম ভালো করনি তুমি তোর। তুমি এবার দেখবে তীব্রের ক্ষমতা। তোমার কথাই যেমন সব কিছু মেনে নিয়েছি, তেমনি সব কিছু মানিয়ে নিতেও দেখবে এবার। আদালতে যদি তোমাকে নিজের আপন করে নিতে না পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করে, তবে আমি তোমার তীব্র নই। পরের দিন সকালবেলা কমিশনার নিজে আসে। ওনাকে দেখে শাওন স্যালুট দেয়। কমিশনার বেশ রেগেই জিজ্ঞেস করে, তুমি কোনো অর্ডার ছাড়া ব্যক্তিগত ক্ষোভ পূরণের দায়ে ডক্টর রায়ানের গায়ে হাত তুলেছ? জানো এর শাস্তিস্বরূপ তোমাকে বরখাস্ত করা যেতে পারে। কথাটা শুনে শাওন চুপ হয়ে আছে। সত্যি ও বেআইনিভাবে তীব্রকে মেরেছে। সরি স্যার। সরি বললে 7 খুন মাফ হয়ে যায় না ইন্সপেক্টর সাইমন রহমান শাওন। আপনি হয়তো আইন ভুলে গেছেন। কোনো রকম কোর্ট অর্ডার ছাড়া ডক্টর রায়ানের উপর যে ব্যক্তিগত ক্ষোভ পূরণ করেছেন, তার জন্য আপনাকে সাসপেন্ড করার রাইট আমার আছে। স্যার, তুর ওনার সাথে দেখা করতে এসেছিল আর উনি... জাস্ট শ্যাট আপ শাওন। আমি তোমার মুখে এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। উনি যদি লিগ্যাল স্টেপ নেয় তাহলে তোমার ক্যারিয়ার শেষ, বুঝতে পারছো? ইয়েস স্যার, মাথা নিচু করে। বাট আমি ওনাকে এই সেলে রাখতে চাইছি না। কোর্ট অর্ডার রয়েছে, ওনাকে আজ অন্য সেলে ট্রান্সফার করা হবে। ইয়েস স্যার। তারপর তীব্রকে ওই সেল থেকে অন্য সেলে ট্রান্সফারের জন্য বের করে নিয়ে আসা হলে তীব্র হাত উঠিয়ে নিজের বিরক্তি ঝাড়ে। তারপর ওকে অন্য সেলে ট্রান্সফারের জন্য নিয়ে যাওয়ার সময় শাওনের কানের কাছে গিয়ে বলে, নিজের ক্ষমতা আমি জাহির করি না। মশা মেরে হাত নষ্ট করার ইচ্ছে নেই। ইচ্ছে ছিল তোমাকে কিছু বলবো, পরে ভাবলাম না, তুমি যা করেছো ঠিক করেছো। যাই হোক, যদি লাইফে কোনো দিন এক রাস্তায় পড়ে যাই তবে আবার দেখা হবে। আমি আপনাকে... সেই কাজটা আর একবারও ভেবো না। তোমার মানসিকতা আমার ভালো লেগেছে, আর নিজের বাইরে কিছু করার সাহস তুমি দেখিয়েছ। সো শাস্তি প্রাপ্য তুমি নও। আসছি। শাওন তীব্রের কথা আগামাথা কিছু বুঝল না, কিন্তু এটা বুঝল তীব্র নিজের জোরে সেল বদল করেছে। কিন্তু কেন আর কি বলে গেল এইসব? অন্য সেলে গিয়ে কমিশনারকে ধন্যবাদ জানালো। ও যা করতে চায় তা শাওনের ওখানে করতে পারত না, তাই সেল পরিবর্তন করেছে। এখান থেকে আদালতে নিয়ে যাওয়া হবে ওকে। ইদানিং বড্ড ক্লান্ত লাগে তুরের। বেশ ঘুম পায়। এত ঘুম কোত্থেকে আসে জানে না। রাতে একাই ঘুমায়। তোয়া বা অন্য কারোর সাথেই থাকতে ইচ্ছে হয় না। কেমন একটা অসহ্য লাগে সব কিছু। একা একাই দিন পার হয়ে যায়। প্রচণ্ড রাগ লাগে যখন বেবির কথা ভাবে। পরে আবার কোথায় যেন রাগটা মিলিয়ে যায়। রাতের খাবার খেয়ে কোনো মতে দরজা বন্ধ করে ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ও। নিজের আগের লাইফ আর বর্তমান লাইফ নিয়ে ভাবে। এখানে এসে পরীক্ষার রেজাল্ট জানতে ইচ্ছে হয়নি আর। শুধু একটা কথাই ভাবছে, সেদিন যদি তোয়ার বিয়েতে না যেত তাহলে সব কিছু স্বাভাবিক হতো। আজ ও কোনো ভার্সিটিতে ভর্তি হতো। সবার মতো লাইফ স্বাভাবিক হতো। কারোর বন্দি থাকতে হতো না। বেশ কিছুক্ষণ এগুলো ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায়। ঘড়ির কাঁটা 1টার ঘরে। তুরের রুমে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করে তুরের চিরচেনা সেই মানুষটি তীব্র এসেছে, আর এই জন্য অন্য সেলে ট্রান্সফার হয়েছে। তবে আজকে কেন এসেছে সেই কারণটা তীব্রের কাছে স্পষ্ট নয়। ভালোবাসা নাকি রাগ, রাগ নাকি ভালোবাসা, যাই হোক সেটার প্রকাশ একভাবেই হয়। বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে তুর। ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তুরের নিষ্পাপ মুখে। না চাইতো বড্ড আঘাত করে ফেলেছে মেয়েটাকে,
কিন্তু কিছু করার ছিল না। তুরের মুখে ওই কথাগুলো বাধ্য করেছিল এমনটা করতে। তীব্র এক পা দুপা করে ধীরে ধীরে তুরের দিকে এগিয়ে যায়। अब जाने हम ये प्यार क्या है, दर्द जिगर मुश्किल बड़ा है, सुनता नहीं कहना कोई भी, दिल बेखबर जिद पे अड़ा है। এখন বুঝেছি, নিজের মনের চাওয়া বুঝেছি। হ্যাঁ তুর, সত্যি মন থেকে চাইছি তোমাকে। তাই তো, না চাইতেও তোমার জন্য এতটা বেশি জিদ্দি হয়ে উঠেছে আমার মন। তোমার জন্য যে অনুভূতি আমার মনে সৃষ্টি হয়েছে তার অন্য কোনো নাম আমি খুঁজে পাইনি। ভালোবাসা নামে 4টে শব্দ দিয়ে আদেও তা বোঝানো যায় কি না জানি না, তাই তাকে অবুঝের মতো সেই নাম দিলাম না। তীব্র গিয়ে তুরের পাশে বসে। আবছা অন্ধকার, কিন্তু বাইরে থেকে আসা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে তুরের ঘুমন্ত মুখটা। ঠান্ডা বাতাসে বারবার শিউরে উঠছে। পরশু আদালতে যা হবে তা আমি করতে চাই না তুর, কিন্তু তুমি আমায় বাধ্য করলে। তোমায় নিয়ে খেলা আমি সেই দিন ছেড়ে দিয়েছিলাম যেদিন তোমাকে বিয়ে করার ওয়াদা করেছিলাম। কিন্তু তুমি গতকাল যেটা করলে, তারপরে আবারও আমাকে বাধ্য করলে তোমাকে নিজের বন্দিনী করতে। আমার সন্তান আর তোমাকে নিজের করার জন্য আমি নিরুপায়। তীব্র তুরের হাতের বন্ধন থেকে কাঁথা ছাড়িয়ে নিয়ে তুরের গলায় হাত বুলালো। মোবাইলে টর্চ অন করে গলার দিকে দেখতে আঁতকে ওঠে। ওর আঙুলের ছাপ বিচ্ছিরিভাবে ফুটে উঠেছে। ফর্সা গলায় দাগগুলো কালো হয়ে আছে। তীব্র ভালোভাবে দেখে নেয় তুর গভীর ঘুমে আচ্ছন্ন। আর এই সময় এটা স্বাভাবিক। তীব্র তুরের কপালে গভীর চুমু আঁকে। ওর গালে হাত দিয়ে কিছু আবছা আলোয় ওর মুখটা দেখতে থাকে। তারপর কিছু মনে করে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সরি তুর, কথাটা বলে তীব্র ওর গলার বাইটের সেই জায়গায় আঙুল দিয়ে স্লাইড করে। এই দাগটাই তুরকে নিজের বন্দিনীর চিহ্ন হিসেবে দিয়েছিল, যেটা সব সময় তুর দেখত আর নিজের মনে বিড়বিড় করত, যা তীব্র ক্যামেরায় সবসময় দেখত। তীব্র কখনো চায়নি এই দাগটা ওর শরীর থেকে মুছে যাক, আর তাই ও বারবার একই জায়গায় এই নকশা করেছে। কিন্তু এখন সেটা হালকা হয়ে এসেছে। এই দাগটা বিয়ের পর ওর মনে দিতে চেয়েছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। আসলেই জোর করে মনে দখল নেওয়া যায় না। তীব্র পারেনি, অস্থির করতে পেরেছে, ভালোবাসা সৃষ্টি করতে পারেনি। তোমার মনে যখন ভালোবাসার দাগ দিতে না পারি, তাহলে বন্দিনীর দাগটাই নিজের শরীরে রাখো, যেটা করা আমার দ্বারা সম্ভব। তুরের গলার নিচের বাইটের সেই জায়গায় আবার তীব্র ঠোঁট ছোঁয়ায়। হঠাৎ ঘুমের মাঝেই তুর প্রচণ্ড ব্যথা অনুভব করে। ঘুমের তালেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তীব্র ওর হাত দুপাশে চেপে ধরে। ভয়ে তুরের নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যায়। আদো আদোভাবে চোখ মেলে তাকাতে চোখের সামনে কাউকে দেখতে পায়। আচমকা এমন কিছু দেখে ভয়ে তুর চিৎকার করতে নিলে তীব্র ওর মুখ চেপে ধরে। একদম ওর কাছে গিয়ে বলে, চিৎকার কেন করছো তুর বেবি? আমি তো তোমার তীব্র, তোমার সন্তানের বাবা। তুর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। ওর এই অবস্থা দেখে তীব্র বলে, আমার থেকে দূরে যাওয়ার জন্য তোমার যতটা আকুতি, আমার ততটাই তোমার কাছে আসার জন্য। তুরের মুখ ছেড়ে দিতেই ও জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আপনি এখানে কেন? আপনার তো জেলে থাকার কথা, তাই তো? একটু ভেবে দেখো, তোমার ইচ্ছা পূরণ করতে জেলে যেতে পারলে নিজের ইচ্ছা পূরণ করতে বাইরে আসতে পারবো না? আপনি আসলে একটা জঘন্য লোক। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে। কিন্তু তুরের এই কথাগুলো এখন তীব্রের গায়ে কাঁটার মতো ফুটছে, বিষ লাগছে। শুধু একটাই মনে আসছে, ও তখন বেবিকে মেরে ফেলার কথা বলেছে, আর এটা ভাবা মাত্রই কন্ট্রোল হারিয়ে ফেলল নিজের উপর থেকে। আমি তো জঘন্যই,
আর সেই জঘন্য লোকটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোমার। তুরের দোকান ধরে, কিন্তু তুর পাগলের মতো ছোটাছুটি করছে। প্রচণ্ড রাগ লাগলো, কিন্তু এখন কোনো মতেই তুরের গায়ে আঘাত করতে চায় না ও। কিন্তু তুর যে নাছোড়বান্দা সেটাও ও বুঝল। এক সময় তুরের ধাক্কায় বেডে পড়ে যায় তীব্র, কিন্তু ও তো কম না, তুরের হাত ধরে টেনে ওকে ফেলে দেয়। কিন্তু বিছানায় পড়ার আগেই তীব্র ওকে ধরে বিছানায় শুইয়ে নিজের বাম বাহুতে ওর মাথা রেখে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিজের কপাল তুরের ঠোঁটে দেয়। না চাইতেও তুর ওর কপালে চুমু আঁকে। এটা দেখে তুর শান্ত হয়ে যায় আর তীব্র বলে, কিস করতে চাও আগেই বলবে তো। তাহলে চুপ করুন আর ছাড়ুন আমাকে। বেশ রেগে তীব্রকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তীব্র নাছোড়বান্দা। দ্যাটস মাই গার্ল। জানো আমি ছাড়বো না, তবুও ছোটাছুটি করবে। তুমি জানো তুমি এমন করলে আমার তোমাকে ছাগলের বাচ্চা মনে হয়। আচ্ছা, তোমার বাবা মায়ের ছাগলের খামার ছিল যে তুমি তা দেখে দেখে এমন হয়েছ? এটা শুনে তোর প্রচণ্ড রেগে ওর দিকে তাকায়। মজা হচ্ছে? হুম। আর যদি সবাইকে জানাতে না চাও তুমি আমার আদর খাচ্ছ, তাহলে এখন কথা বলো না। বলেই তুরকে নিজের বুকের মাঝে নিয়ে নিল। প্রথমে তুর কিছুটা শান্ত হলেও যে বেশিক্ষণ থাকবে না তা বুঝল। ঠিক তাই হলো। তুর নিজেকে আবার ছাড়ানোর চেষ্টা করলো। তোমাকে দেখে আমার বোঝা হয়ে গেছে আল্লাহ সবার জন্য যোগ্য সঙ্গী পাঠায়। আমি আপনার কেউ না। তুমি আমার শরীয়ত মোতাবেক বউ না হলেও আমার বেবির মা তো। আচ্ছা, আমাদের বেবি কার মতো হবে? কিছুটা চিন্তিত হয়ে তীব্র বলে, আপনার সব কিছু আপনার মতোই হবে। এবার ছাড়ুন আমাকে। তুর অনবরত ওকে ছাড়ানোর চেষ্টা করছে। তীব্রের বুককে হাত দিয়ে কিল ঘুষি কোনো কমতি রাখে না, কিন্তু তীব্র নাছোড়বান্দা। তুরের পাগলামিতেও মজা নিচ্ছে। একসময় না পেরে তীব্রের বুকে কামড় বসিয়ে দেয়। এতটা জোরে রক্ত বেরিয়ে যায়। এবার তীব্র আহ শব্দ করে দ্রুত তুরের হাতগুলো পিছিয়ে এক হাত দিয়ে ধরে, ওর গাল আলতো করে চেপে ধরে বলে, এই ছাগলের বাচ্চার মতো লাফাও ঠিক আছে, কিন্তু কুকুরের মতো কামড়াচ্ছ কেন? কুকুর বলাতে তুরের রাগ আরো বেড়ে যায়। ও চোখ মুখ খিচিয়ে দাঁত কড়মড় করতে করতে বলে, কি আপনি আমাকে কুত্তা বললেন? বুঝলো প্রচণ্ড রেগে গেছে তুর। ওকে শান্ত করার জন্য বলল, কুত্তা কখন বললাম? আমি তো কুকুরনি বললাম, ইনোসেন্ট ফেস করে। ওই একই হলো। তা সে যাই হোক, কুত্তা কুকুরনি হোয়াট এভার, একদম কামড় দিও না। ছোটবেলায় শুনতাম পেটে বাচ্চা থাকা অবস্থায় কুকুরের কামড় দিলে মানুষের পেটেও বাচ্চা হয়। এখন তুমিও প্রেগনেন্ট, বুঝতেই পারছ। না না, মরার ভয় নেই, কিন্তু যদি তোমার কামড়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই, ব্যাপারটা কেমন না? এমনি তোমার জন্য আমার সব রেপুটেশন আল্লাহর রহমতে গেছে। এখন যতটুকু মানুষ হিসেবে ছিল তাও যাবে। সো প্লিজ। তীব্র এমন একটা ফেস করে আছে যাতে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, যেন কিছুই বোঝে না। তুর ওর মুখে এই কথা শুনে আবুলের মতো রাগী ফেস করে তাকিয়ে আছে। এভাবে দেখছো কেন? তোমার মতলব সুবিধার না। এই কোথাও তোমার খিদে পায়নি তো? দেখো প্লিজ, আজ যাই করো না কেন আমাকে নিজের খাবার ভেবো না, মিনতি করে। মানে? তুরের মনে হচ্ছে ও সত্যি পাগল হয়ে যাবে। মানে আমার ঠোঁট তোমার কাছে যে স্যান্ডউইচ মনে হয় তা জানি না ভাবছো? তীব্রের এমন কথায় তুরের সত্যি সত্যি মাথা ঘোরা শুরু হলো। আপনি বাজে কথা বন্ধ করবেন আর ছাড়ুন আমাকে। তুর ওর থেকে উঠতে চাইলে তীব্র আবার টেনে ওকে বুকের উপর ফেলে দেয়, যাতে ওর চুল তীব্রের মুখের উপর পড়ে। তুর ওঠার আগে এক হাত দিয়ে ওকে বুকের মধ্যে আটকে ধরে। তুর মুখ উঠিয়ে তীব্রের দিকে তাকাতেই ওর চুলগুলো তুরের কানে গুজে দেয়। তুরের চোখে পানি চিকচিক করছে। তীব্র আর কোনো কথা না বলে তুরের মাথা নিজের বুকে রাখে। তুরও আর কোনো রকম ছোটাছুটি না করে শান্ত হয়ে পড়ে।
তীব্রের হৃৎপিণ্ডে ধুকপুকানি তুরের কানে আসছে। নিশ্চুপ তুর তা কান পেতে শুনছে। প্রথমে বিরক্ত লাগলেও ধীরে ধীরে তা ছন্দের মতো লাগলো ওর কাছে। কিছুক্ষণ পর যখন তীব্র উঠতে চাইল, তুর তাতে বাধা প্রদান করলো। এই ছন্দের ছন্দপতন একদম সহ্য হলো না ওর। তীব্র উঠতে চাইলে তুর শব্দ করে নিজের বিরক্তি প্রকাশ করলো। তীব্র তুরের বিরক্তি বুঝতে পেরে মৃদু হাসল। এবার নিজেও একদম শান্ত হয়ে শুয়ে রইল, আর ওর বুকে কান পেতে চোখ বন্ধ করে রইল তুর। তীব্র বড়সড় নিঃশ্বাস নিয়ে কাঁথা দিয়ে তুরকে ঢেকে নিল, যাতে ও ঠান্ডা না লাগে। তারপর এক হাত দিয়ে তুরকে জড়িয়ে আর এক হাত দিয়ে চুলে হাত বোলাতে লাগলো। এভাবে কতক্ষণ গড়িয়ে গেল বলতে পারবে না কেউ। ঠিক যেমন আগে ছিল এখনো ঠিক তাই। নিস্তব্ধতা কাটিয়ে তীব্র বলে উঠল, আমাকে ছেড়ে ভালো আছো তুমি তুর? কষ্ট হয় না? তুমি তো আমার অভ্যেস হয়ে গেছো। তোমাকে বুকে নিয়ে মাথায় হাত না বোলালে আমার ঘুম আসে না। তোমার হাতে না খেলে তৃপ্তি আসে না। এই সব অভ্যাস আমার হয়েছে। আচ্ছা, এগুলো কি তোমার বদ অভ্যাসে পরিণত হয়নি? তোর নিশ্চুপ। ওর অভ্যাস যে কতটা খারাপ করে দিয়েছে তা তোর খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। হঠাৎ তীব্র নিজের বুকে গরম পানির আভাস পায়। বুঝতে পারছে অনুভূতির চেয়ে অভিমানটা বেশি দূরের। হবে নাই বা কেন? যেখানে সবাই নিজের কাছের মানুষের কাছে অভিমান ভাগানোর আশা করে, সেখানে তীব্রর কাছ থেকে শুধু অভিমানের কারণ পেয়েছে। কিন্তু তা ভাঙানোর বদলে তুরকে এটা বুঝিয়েছে তীব্রের জন্য ও কোনো ম্যাটার করে না। তাই তুরের করা এই বিহেভ অপ্রত্যাশিত নয়, এটা ওর ভালোবাসার কামাই ভেবেই তুরের কপালে ভালোবাসার পরশ আঁকে তীব্র। তীব্রের স্পর্শের গভীরতা আবেশ খুঁজে পাচ্ছে তুর। চাইতেও তীব্রকে দূরে ঠেলে দিতে পারে না। কোনো না কোনোভাবে ঠিক ওর মনকে নরম করেই দেয়। আচ্ছা তুর, তোমার ইচ্ছে করে না সব কিছু ভুলে গিয়ে ছোট্ট একটা জাল বুনতে, যেই জালে তুমি আমার স্ত্রী হয়ে আমার পাশে থাকবে? আমাদের ছোট বেবি আমাদের ভালোবাসার কারণ হবে। ভালোবাসার ছোট্ট সেই সংসার নামে জালে আমার সাথে বাঁধা পড়তে ইচ্ছে করে না? লোভ দেখাতে চাইছেন আমাকে, কিন্তু আমি লোভী নই। তুরের কথায় শব্দ করে হাসে তীব্র। হাসছেন কেন? আমি তো বলছি আমি অন্য কাউকে বিয়ে করব। তুর এখনো তীব্রের বুকেই চোখ বন্ধ করে আছে। তবে পার্থক্য হচ্ছে কথাগুলো বলার সময় তীব্রের শার্ট খামচে ধরে নিজের অজান্তেই তা তীব্র খুব ভালোভাবেই বুঝতে পারছে। কাকে বিয়ে করবে? সানিকে? পারবে? যাকে ইচ্ছে তাকে। সেটা আপনাকে বলতে যাব কেন? কারণ আমার বেঁচে থাকা অবধি আমার বন্দিনী অন্য কারোর খাঁচায়, সেটা আমি কি করে হতে দিই? হঠাৎ করে তীব্র তুরের চুলগুলো নিজের মুঠোয় পুড়ে নেয়। তুর নিজের চুলে ব্যথা পায়। কি করছেন? চুলে ব্যথা পাচ্ছি। তুর ভুলে গেছে ও এখন তীব্রের বাড়িতে ওর বন্দিনী নয়, আর তীব্র ভুলে গেছে ও তুরকে মানাতে এসেছে। দুজনেই যে নিজেদের কয়েক মাস পেছনে চলে গেছে। তীব্র চুলের মুঠোয় তুরকে নিজের মুখের কাছে নিয়ে এসে ওর থুতনি ধরে বলে, তোমার মুখে অন্য কারোর নাম যেন না শুনি তুর, তাহলে খুব খারাপ হয়ে যাবে। চোখে মুখে প্রচণ্ড রাগ ফুটে উঠছে তীব্রের। এবার তুরের রাগটাও বেড়ে গেল। খারাপ না হয়ে কিভাবে পারবে? আপনি লোকটাই তো খারাপ। আমি খারাপ তাই না? প্রচণ্ড রেগে গেল তীব্র। তাহলে খারাপ কাকে বলে এবার দেখাবো। তখনই তুরকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। ও কিছু করতে যাবে, পরক্ষণেই মনে পড়ে ও এখানে কেন এসেছে, অথচ নিজের কাজ না করে ও তুরকে আরো রাগিয়ে দিচ্ছে। এখন টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করার সময় নেই ওর হাতে। তাই তীব্র নিজেকে শান্ত করে নেয়। তারপর কিছু একটা ভেবে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। এটা দেখে বেশ ঘাবড়ে যায় তুর। কি কি করছেন আপনি? ঢোক গিলে তুর বলে।
তুরের এমন ভয়ার্ত কণ্ঠ শুনে ভ্রু কুঁচকায় তীব্র, কিন্তু পরক্ষণে বুঝতে পারে তুর কেন ভয় পাচ্ছে। এটা ভেবে বেশ হাসি পায় তীব্রের, কিন্তু নিজের হাসি আটকে রেখে ও তুরের কাছে যেতেই তুর নিজেকে গুটিয়ে ভয়ে চুপসে যায়। তীব্র হালকা হেসে ওর পাশে থাকা টেবিলের লাইট অন করে বলে, কি অদ্ভুত তুমি তুর। তোমার ঘরে একটা প্রত্যাশিত লোক এসে তোমার কাছে যেতে চাইলো আর তুমি কোনো শব্দ না করে ভয়ে চোখ বন্ধ করে নিলে। আসলে কি জানো, তুমি না চাইলে আমি তোমার কাছে তো ছাড়ো, তোমার রুমে এতক্ষণ থাকতে পারতাম না। এর থেকে বোঝা যায় কতটা ঘৃণা করো তুমি আমায়, আর কতটা অসহ্য আমি তোমার কাছে। কথাগুলো বলে অদ্ভুত হাসল তীব্র। ওর কথার জবাব নেই তুরের কাছে, তবে ও চোখ খুলে বেশ অবাক হয় তীব্রকে নিজের থেকে দূরে দেখে। পরক্ষণেই তীব্র নিজের শার্ট খুলে আয়নার সামনে দাঁড়াতেই তুর চোখ বন্ধ করে নেয়, কারণ তীব্রের উন্মুক্ত পিঠে চোখ পড়তেই নজর স্থির রাখতে পারেনি তুর। বীভৎস লাল ওর উন্মুক্ত পিঠ। তীব্র আয়নাতে শিকারীর নজরে তুরকে দেখল, তারপর ওকে ডাকল, তুর। তীব্র কয়েকবার ডাকলেও তুর সাড়া দিল না। কিছুক্ষণ পর ও ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়েছিল, যাতে দুজনের চোখাচোখি হয়। তীব্রের চোখে চোখ পড়তেই ও আবার চোখ নামিয়ে নিল। তা দেখে তীব্র তুরের কাছে যায়। তুর এসব দেখবে না বলে নিজের হাত দিয়ে চোখ আড়াল করে নেয়, কিন্তু তীব্র যে এগুলো দেখাবেই, তাই ও জোরপূর্বক ওর হাত সরিয়ে পেছনে আটকে রেখে তুরের থুতনি ধরে উঁচু করে। প্রথমে চোখ না খুললেও এবার তুর চোখ খুলে ওর দিকে তাকায়। নজর লুকাচ্ছ কেন? তোমার ভালোবাসার উপহার তুমি দেখতে ভয় পাচ্ছ কেন? তোমার তো আনন্দ হওয়ার কথা, তাই না? আমি? তুরের চোখে স্পষ্ট পানির আভাস পেল তীব্র। ওর কণ্ঠে জড়তা। তুর যে এটা সহ্য করতে পারবে না তীব্রের চেয়ে ভালো কে জানে। শাওনের আঘাত তীব্রের জন্য যে কতটা আশীর্বাদ সেটা শাওনকে বলতে ইচ্ছে করলেও উপায় নেই। শাওন নিজের অজান্তেই কতটা উপকার করেছে ওর। কি হলো, ভালোবাসার এত সুন্দর উপহার দিয়ে খুশি নও তুমি? অনেক খুশি আমি। কেন জানেন? কারণ চাইলেও সহজে এই উপহারের দাগ মেটানো সম্ভব নয়। আমি এটা চাইনি তীব্র। তুর অপরাধীর চোখে তাকিয়ে রইল। ওর চোখ দিয়ে পানি পড়ছে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। এই সারমর্ম অর্থ আজ পেয়ে গেলাম তুর। আমার পাওয়া বিচার শ্রেষ্ঠ, কারণ দণ্ডদাতা আর দণ্ডিত ব্যক্তি দুজনেই কষ্ট পেয়েছে। কেন বলছেন আমাকে? দেখতে চাই না এইসব। কাঁদতে লাগলো তুর। বাইরে যেই বুকে মাথা রেখে এতক্ষণ ক্ষতের ব্যথা বাড়ালে, এখন তা দেখতে পারবে না কেন? নিশ্চুপ তুর। আচ্ছা যাও, দেখতে হবে না। পারলে একটু মলম লাগিয়ে দিও। তোমাকে আটকে রাখার অনেক শাস্তি পেয়েছি আমি, হয়তো আরও পাবো। যাও, ছাড়ো, কি করার আছে। আমি মরলেই সবার মতো তুমিও খুশি হবে, তবে মনে করে কাঁদার মানুষের মতো তেমন কেউ থাকবে না। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তীব্র। তারপর ওভাবে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। কখন যে চোখ লেগে গেল জানেও না। হঠাৎ করে তীব্রর ব্যথায় নরম হাতের আভাস পেল, আর চোখ থেকে পড়া গরম পানি। ঘুমটা এসেও যেন চলে গেল, কিন্তু ও নড়াচড়া না করে ওইভাবেই শুয়ে রইল। এটা বুঝতে পারছে তুর ওর ব্যথার ওপর মলম দিয়ে দিচ্ছে আর চাপা স্বরে কাঁদছে। এটা দেখে তীব্র মনে মনেই বলল, ব্যথা যখন তোমার জন্য পেয়েছি, ওষুধ তো তোমাকেই দিতে হতো। তুর আবার যখন ওর পিঠ স্পর্শ করতে যায়, তখনই তীব্র ওর হাত ধরে। চমকে ওঠে তুর। ও তুরের কোলে মাথা দিয়ে পেটে মুখ গুজে দেয়। ওর পেটে কয়েকটা চুমু দিয়ে বলে, আমাদের বেবিকে মারতে পারবে তুর?
আমার ব্যথাই তো সহ্য করতে পারো না, তাহলে নিজের বেবিকে কিভাবে? তুর কিছু না বলেই কেঁদে দিল। তীব্রের প্রশ্নর উত্তর ও পেয়ে গেছে। তুর মানসিকভাবে কতটা সবল তা তীব্রর জানা। তুর ওকে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি যেমন খারাপ লোক, আমিও তেমন খারাপ মা। আমার বেবিকে নিয়ে আমি কি করব জানি না, তবে আদালতে আপনাকে শাস্তি ঠিকই দেব। তুরের ছেলেমানুষি কথায় তীব্রের রাগ আর হাসি দুটোই পায়। ও উঠে তুরের কপালে চুমু আঁকে, তারপরে বলে, তোমায় আটকে রাখার যথেষ্ট শাস্তি আমি পেয়েছি তুর, তাই আর শাস্তি নিতে পারবো না। এরপর যা শাস্তি দেওয়ার তা তুমি নিজে হাতেই দেবে। তুমি এখনো ছেলে মানুষ ও এই দুনিয়ায় মার প্যাচ এখনো বোঝো না। ও ভেবেছে হয়তো সাক্ষী প্রমাণ দিয়ে তীব্রকে শাস্তি দিয়ে ফেলতে পারবে, কিন্তু ও জানে না দুনিয়াটা ওর ভাবনার মতো সহজ নয়। এতে ওকে বোকা বলা চলে না। ওর বয়সে এইসব বোঝার কথাও নয়। ম্যাচুরিটি এখনো আসেনি ওর মধ্যে। বড্ড বেশি সহজ সরল মেয়েটা, তাই তো এত কিছুর পরও ওর ব্যথায় কাঁদে। তখনই মোবাইলের রিংটোন বেজে ওঠে। বুঝতে পারে ওকে চলে যেতে হবে, ভোরের আলো ফোটার আগেই থানায় যেতে হবে। কিন্তু তুর জেগে থাকা অবস্থায় যাওয়া যাবে না। ও তুরকে টেনে বুকের মাঝে নেয়, তারপরে বলে, আমি খারাপ লোক, কিন্তু তুমি খারাপ মা নও, আর তা আমি হতেও দেব না। আপনি কয়েকটা দিন তুর, তারপর তুমি, আমার আর আমার বেবি দুজনেই আমার কাছে থাকবে। আমি নিজে থেকে দূরে রাখার রিস্ক নেব না। তুর কিছু বলতে যাবে তার আগেই তীব্র ওর মুখে কিছু স্প্রে করে। মুহূর্তের মাঝেই তুর ঘুমিয়ে পড়ে। তা দেখে তীব্র ওর ডান কপালে চুমু এঁকে ওকে ঠিকভাবে শুইয়ে দেয়। উপায় থাকলে আদালতের দেওয়া শাস্তি মাথা পেতে নিতাম, কিন্তু তুমি জানো না তোমার কাছে কি আছে। এই বেবির মূল্য তোমার ধারণার বাইরে। আমি না থাকলে বেবিকে বাঁচানো তোমার পক্ষে সম্ভব না তোর। মানুষ নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে তার ধারণা হয়নি তোমার। তুমি পারবে না এই বেবিকে বাঁচাতে, মেরে ফেলবে ওকে। তাই আমি রিস্ক নেব না। নিজের বেবি আর তোমার জন্য আমি নিরুপায়। তারপর তীব্র বেরিয়ে আসে বাড়ি থেকে। ঋদ্ধ ওর অপেক্ষায় ঘুমিয়ে আছে। ঋদ্ধ, এই ঋদ্ধ। কে কে? ধরফড় করে ওঠে ঋদ্ধ। ও স্যার, আপনি? আবার ঘুম? তীব্র গাড়িতে উঠে গাড়টা মারতেই ও গাড়ি স্টার্ট দেয়। তীব্র খেয়াল করলো ও আমতা আমতা করছে। কিছু বলবে? স্যার, আপনি যদি পালাতে চান তবে পারেন, তা না আপনি তুরের কাছে গেলেন বুঝলাম, কিন্তু করলেনটা কি? প্রতিশোধ নেওয়া তো আপনার দ্বারা হবে না। আমাকে কি রোড সাইড রোমিও মনে হচ্ছে নাকি? নাকি বাংলার মুভির নায়ক নায়িকার জন্য জেলে চলে যাবে? তাহলে সময় হলে জানতে পারবে। আর জেনেও কাজ নেই। আমার মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার ইচ্ছে এখন নেই আমার। চুপচাপ গাড়ি চালাও। সকালে তোয়া রুমে এসে দেখলো তুর বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। কিরে, এইভাবে বসে আছিস কেন? ভয় থেকে মুক্ত পাওয়া না গেলে কি করতে হয়? কথাটা শুনে থমকে যায় তোয়া। ও গিয়ে তুরের কাঁধে হাত রেখে বলে, এখনো তীব্রকে ভয় কেন পাচ্ছিস? ও তো জেলে, কাল শাস্তি হয়ে যাবে, বেঁচে যাবি তুই। তুর শান্তভাবে ওর দিকে তাকিয়ে গলায় পেঁচানো ওড়নাটা সরিয়ে দিতেই থমকে যায় তোয়া। গলা একটা জায়গায় সদ্য বাইটের দাগ স্পষ্ট। এরপরও তোর মনে হয় আপু ওনার থেকে আমি মুক্তি পাব? মানে? তীব্রের বন্দিনীর চিহ্ন। এত কিছুর পরও নিজেকে মুক্ত করতে পারলাম না। ওর বন্দিনী হয়ে রইলাম, ওনার বন্ধ দরজার তুমি হয়ে। কাল কোর্টে রায় দেওয়া হবে। কারোর কোনো ধারণাই নেই কি হতে পারে। এই পর্যন্ত যা হয়েছে তা হলে তীব্রকে শাস্তি পেতেই হবে, তবে যদি সবটা ঠিক থাকে তো। পরের দিন সবাই রায় শোনার জন্য অপেক্ষা করছে। তীব্রকে কাঠগড়ায় আনা হয়েছে। তুর নিচে বসে। তুরের চোখে চোখ পড়তেই তুর চোখ নামিয়ে নেয়। কেন তা জানে না। তীব্র হালকা হাসল। সব কিছু দেখে জজ রায় ঘোষণা করতে যাবে ঠিক তখনই তীব্র নিচের দিকে তাকিয়ে ডান হাত উঁচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, 1 মিনিট ইয়োর অনার, আমি কিছু বলতে চাই।
জর্জ ইতস্তত হয়ে জিজ্ঞেস করল, কেসের এই শেষ মুহূর্তে কি বলতে চান আপনি? ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কার্যকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য, কিন্তু আমি নিরুপায়। আমার শুধু একটাই প্রশ্ন, এই আদালতের মানুষ কেন আসে? সঠিক বিচার পাওয়ার জন্য। রাইট। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যতা যাচাই করে সঠিক বিচার পাওয়ার জন্য। কিন্তু এখানে সঠিক বিচার হচ্ছে না, আমার উপর অন্যায় করা হচ্ছে। এটা শুনে ওখানকার সবাই বেশ অবাক হয়। জর্জ বেশ গভীর কণ্ঠেই জিজ্ঞেস করে, কি বলতে চাইছেন আপনি? এটাই যে সঠিক বিচার তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিটি তথ্য প্রমাণ অতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। এখানে শুধু ভিকটিমের মতামত আর আমার স্বীকারোক্তির পর্যবেক্ষণ করা হয়েছে, কিন্তু আমার অপরাধের কারণ কেউ জানতে চায়নি। তখনই তুরের পক্ষের উকিল বলে, মাই লর্ড, ডক্টর রায়ান নিজেকে বাঁচানোর জন্য কেসের মোড় অন্যদিকে ঘোরাতে চাইছে। নো, ইয়োর অনার, আমি কেসের মোড় ঘোরাতে চাইনি বা নিজে নির্দোষ প্রমাণ করতেও চাইছি না। আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উন্মোচন করতে চাই, যা ছাড়া এই কেসে ন্যায় বিচার নির্ধারণ করা কখনোই সম্ভব না। আপনি বিপক্ষের উকিল কিছু বলতে গেলে জর্জ তাকে থামিয়ে বলে, আদালতের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, আর আপনি যদি মনে করেন এই বিচারে আপনার সাথে অন্যায় করা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে তার সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনার একটা কথা মাথায় রাখা প্রয়োজন ছিল, শুরুতেই কেসের সাথে জড়িত সমস্ত তথ্য আপনার আদালতে পেশ করা উচিত ছিল। আমি খুব দুঃখিত তার জন্য। আমাকে আগে থেকে সব তথ্য দেওয়া উচিত ছিল। সে যাই হোক, আমি দেরি করে বলার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। বলুন, নিজের পক্ষে কি বলার আছে আপনার? নিজের পক্ষে কিছু বলার আগে আমি এই কেসের ভিকটিম, মানে যাকে আটকে রাখা এবং অত্যাচারের দায় দোষী, সেই মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। কথাটা শুনে তুরের বুকে মোচড় দিয়ে উঠল। কি করতে চাইছে তীব্র? আর হ্যাঁ, অবশ্যই কয়েকটা ডকুমেন্ট পেশ করতে চায়। ঋতুকে কিছু ডকুমেন্ট আর ছবি দেয়, যা সে জর্জের কাছে দেয়। সেগুলো দেখে ওনার চোখ কপালে। বিস্ময় কাটিয়ে ওঠার আগেই তীব্র বলে, আমি মিস তুরকে কিছু জিজ্ঞেস করার পারমিশন পেতে পারি? পারমিশন গ্র্যান্টেড। তুরকে কাঠগড়ায় ডাকা হলো। তুর ভয়ে ভয়ে কাঠগড়ায় দিকে এগিয়ে গেল। তারপর কয়েকটা ঢোক গিলে তীব্রর দিকে তাকালো, কিন্তু তীব্রের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। তীব্র দুহাত গুজে তুরের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, সো মিস তুর, আপনার কথা অনুযায়ী আমি আপনাকে আটকে রেখেছি 3 মাস। তারপর আপনার সাথে জোরপূর্বক বলতে গিয়েও থেমে গেল। সে যাই হোক, এরপর আপনাকে বিয়ের জন্য ফোর্স করেছি। আর এখানে সবাই জানে আপনাকে বিয়ে করার শর্তস্বরূপ আমি আমার দোষ স্বীকার করেছি, তাই তো? মাথা নাড়াই তুর। আপনার মনে হয় না ব্যাপারগুলো হাস্যকর? মানে, যেই মেয়েটাকে আমি কোনো রকম ক্ষতি ছাড়া 3 মাস আটকে রাখলাম, কোনো রকম খারাপ আচরণ করলাম না, তার তখনও 18 বছর পূরণ হয়নি। যখন তার 18 বছর পূরণ হলো, তখন তার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভ হয়ে তারপর তাকে বিয়ের জন্য ফোর্স করতে চাইলাম। আর তখন কি হলো? সে নিজেই বাড়ি থেকে পালিয়ে গেল বিয়ে করবে না বলে। তার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম, তারা না করে দিল, আর বিয়ের শর্ত মোতাবেক নিজের দোষ স্বীকার করলাম। কাহিনী এই রকম কিছু ছিল না তোর? চোখে পানি এসে গেল তুরের। কি প্রমাণ করতে চাইছে তীব্র? ও যা বলছে সবই তো এই রকম। কিন্তু এটা শুনে আশেপাশের মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। সাইলেন্স প্লিজ, ডক্টর রায়ান, এইসব বলে আপনি কি বোঝাতে চাইছেন? এটাই যে ব্যাপারগুলো আসলে অবাস্তব আর হাস্যকর নয় কি? যদি সত্যি আমার খারাপ মোটিভেশন থাকতো, তাহলে আমি ওকে বিয়ে করার জন্য এত পাগল কেন হতাম? এমন তো নয় আমি কোনো মেয়ে পাবো না। এটা শুনে আদালতে হাসির রোল পড়ে যায়। জর্জ আবারও সবাইকে সাইলেন্ট হতে বলে।
তীব্রের কথায় কেসের মোড় ঘুরে গেছে। যাই হোক, আমি মিস তুরকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করি তার অনুমতি পাবো আমি। পারমিশন গ্র্যান্টেড। ধন্যবাদ। সো মিস তুর, আমার প্রথম প্রশ্ন, আপনার সাথে আমার কিভাবে দেখা হলো? পুলিশ রেকর্ডে আপনার বিএফের সাথে পালিয়ে যাওয়ার যে ইনফরমেশন আছে, সেই বিএফকে। তুর কি বলবে বুঝে পাচ্ছে না, কারণ যদি তীব্রের সাথে প্রথম দেখার কথা বলে তাহলে হোটেলের কথা বলতে হবে, যা ওর জন্য চরম অপমানের। ওর বাবা এটা জানতে পারলে কি হবে জানে না, তাই ও চুপ করে রইল। এটা দেখে তীব্র আবার বলে, দ্বিতীয় প্রশ্ন, আমি আপনাকে আদেও কোনোদিন মেরেছিলাম কি না কারণ ছাড়া? তুর চুপ, কারণ তুরকে মেরেছিল যখন ও আত্মহত্যা করতে গেছিল। এছাড়া তীব্র ওর গায়ে কখনো হাত তোলেনি। তৃতীয় প্রশ্ন, আমি আপনার সাথে জোরপূর্বক কোনো সম্পর্কে গিয়েছিলাম কি না দুজনের অনুমতি ব্যতীত? আর আপনার 18 বছর হওয়ার আগে কি আমি আপনার কাছে কাছে গিয়েছিলাম, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে? এবারও তুর চুপ। চতুর্থ এবং শেষ প্রশ্ন, এত কিছুর পর আপনাকে যখন আমি ধর্মীয় মতে বিয়ে করতে চাইলাম তখন আপনি পালিয়ে কেন গিয়েছিলেন? আর আমাকেই বা এটা বলে ধোঁকা কেন দিয়েছিলেন যে আপনার পরিবারের সবার সামনে আমি আপনাকে আটকে রাখার দোষ স্বীকার করলে আপনি আমাকে বিয়ে করতে রাজি হবেন? কিন্তু তা না করে আমাকে পুলিশে দেওয়ার মানে কি? তীব্রের কথা শুনে সবার মাথায় হাত। তুরের কাছে কোনো জবাব নেই। কি হলো, বলছেন না কেন মিস তুর? তুর কি বলবে জানে না, কারণ কাহিনীর সব অংশ ওর জানা নেই। তীব্র যতটুকু ওকে জানিয়েছে ও ততটুকুই বলেছে, আর তা সবার কাছে বাচ্চার অগোছালো কিছু কথা ছাড়া কিছুই না। আচ্ছা, আমি বলছি। প্রথম প্রশ্নের উত্তর, তুরের সেই বিএফ আমি, আর তার প্রমাণ আমার আর তুরের ছবি, যা আদালতে পেশ করা হয়েছে। তুরের সাথে বিভিন্ন সময় তোলা হাস্যোজ্জ্বল ছবি, যা ওই 1 মাসে তুলেছিল। আর তাই বলা চলে উনি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে আমার কাছে এসেছিলেন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার কাছে আসার পর সে নিজের বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়, যার কারণে আমি তাকে আটকে রাখতে বাধ্য হই। কারণ এটা যদি পাবলিকের কাছে যেত যে দেশের সেরা বিজনেসম্যানের গার্লফ্রেন্ড, নিজের চেয়ে বয়সে অনেক ছোট, তাও নাবালিকা একটা মেয়ে, আর সে নিজের বাড়ি থেকে পালিয়ে তার কাছে উঠেছে, সেটা খুব খারাপ দেখাতো। আর আমার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব ছিল না, কারণ ও তখন 18 বছরে পা রাখেনি। আর ওকে নিজের বাড়ি ফিরিয়ে দেওয়াও সম্ভব ছিল না, কারণ আমি তখন কয়েকবারের জন্য বিদেশ গেছিলাম, যার ডিটেলস আদালতে পেশ করা হয়েছে। তাছাড়া নানা রকম ঝামেলা, তা হয়নি। আর একা আমি ওকে ছাড়তে পারতাম না, কারণ তাহলে ওর পরিবারের এটা মেনে নিত না। তাই বাধ্য হয়ে নিজের কাছে জোরপূর্বক আটকে রেখেছিলাম। তোর তীব্রের কথায় অবাক হয়ে রইল। ও ঘটনাগুলো এমনভাবে সাজালো যে তুরেরও কিছু বলার নেই। তুরের সত্যি সবার কাছে বাচ্চার বায়না মনে হলো। এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তরে। হ্যাঁ, আমি তুরের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছি, তাও ওনার সম্মতিতে, আর সেটা ওর 18 বছর হওয়ার পর। মানে যে বয়সে একটা মেয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন ওনাকে কোনো প্রকার ফোর্স করেছি কিনা। তুরকে জিজ্ঞেস করা হলে ও বলতে যাবে তীব্র অজ্ঞান অবস্থায় ওর সাথে জড়িয়েছে। তার আগেই তীব্র বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, হ্যাঁ কি না এ জবাব দাও, তোমার সজ্ঞানে জোর করেছি কি না? তুর প্রচণ্ড শখ, ভাবার মতো অবস্থায় নেই ও। তুর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এটা দেখে তীব্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবার বলল, আমার চতুর্থ প্রশ্নের উত্তর। তখনই বিপক্ষের উকিল বলে উঠল, ও হয়তো ছোট ছিল, তাই আবেগের বশে আপনার সাথে জড়িয়েছে।
তাই বলে আপনি কেন একজন দায়িত্ববান মানুষ হয়ে অবৈধ সম্পর্কে জড়ালেন? এইটা শুনে তীব্র কাঠগড়ায় হাত রেখে উকিলের দিকে কিছুটা ঝুঁকে বলল, আপনি যাকে ছোট বলছেন সে আমার চেয়ে বয়সে ছোট হলেও অবুঝ নয়। 18 বছরের একটা মেয়ে সবটাই বোঝে। আর কোন সম্পর্ককে অবৈধ সম্পর্ক বলছেন আপনি? আপনি কি বলতে চাইছেন? মেয়েটির সাথে কোনো সম্পর্ক ছাড়া জড়ানোটা বৈধ সম্পর্ক? তাহলে বলতে হবে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক অবৈধ? কি বলতে চাইছেন? প্রচণ্ড রেগে যায়। বলতে আর দিলেন কই? কাহিনী চমক তো এখনো বাকি। ইয়োর অনার, আমি আগেই বলেছি তুর যখন আমার কাছে এসেছিল তখন ওর 18 বছর পূরণ হয়নি, তাই আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম না। কিন্তু যখন 3 মাস পর ওর 18 হয়ে গেল তখন আর সেই বাধাটা আমার ছিল না। মানে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব জায়গায় পিনপতন নীরবতা বিরাজ করছে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই তীব্র বলে ওঠে, মিস তুর। মিস নয়, মিসেস তুর। কারণ ওনার 18তম জন্মদিনের কয়েকদিনের মধ্যে ওনার সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। তার মূল কপি আপনার কাছে আছে। জজ কাগজটা দেখল আর কথাটা শুনেই তুর মাটিতে বসে পড়ল। এবার তীব্রের কথার মানে বুঝল তীব্র পাহাড়ে কেন সব সময় ওকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। বিয়ের কথায় সবসময় ধর্মমতে বিয়ে করার কথা কেন বলতো? আর কেনই বা সেদিন রাতে এসে বলেছিল তীব্র ওর? কারণ ও বিয়ে রেজিস্ট্রি করে রেখেছিল। কিন্তু কখন? আর কেনই বা তুরকে বলল না? তখনই তীব্র এমন কথা বলল যাতে সবাই আরও কেঁপে উঠল। তুর যে শুধু আমার বিয়ে করা বউ তা নয়, আমার মোট প্রপার্টির 25% শেয়ারের মালিক মিসেস তুর, যা 3 মাস আগে বিয়ের সময় ওনার নামে করেছি আমি। এবার আপনারাই বলেন, এইসবের পর আপনাদের সিরিয়াসলি মনে হয় আমি তুরকে ব্যবহার করেছি, নিজে অন্যায় করেছি, নাকি বিয়ে করে বউয়ের সম্মতি নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক পালনের জন্য অপরাধ করেছি? অবশ্যই শেয়ারের 25%-এর বিপরীতে বিয়ে করে স্ত্রীর সম্মতিতে হক আদায় করে কোনো অন্যায় আমি করিনি। আদালতে কারোর মুখে কোনো কথা নেই। তুর কোনো কিছু ভাবার পর্যায়ে নেই, পাথর হয়ে গেছে। তুরের বাবা, তাইয়ান, তোয়া, কেউ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। এবার বিপক্ষের উকিল সংশয় নিয়ে বলে উঠল, সবই তো বুঝলাম ডক্টর রায়ান, কিন্তু একটা জিনিস না, আপনাদের এই বর্তমান যুগের ডিজিটাল প্রেম কথা এভাবে পাবলিক করার মানে কি? আপনার বিয়ে করা বউ বিয়ে করবে না বলে কেন পালিয়ে গেল? এটা শুনে তীব্র বেশ শব্দ করেই হাসল। অবুঝ বাচ্চার বায়না জানেন তো? আমি যত বড় বিজনেসম্যান বা ম্যাচিওর হই না কেন, আমার যে পার্সোনাল লাইফ সেটা একটা পিচ্চির সাথে, মানে আনম্যাচিওর নাবালিকার সাথে। তার জেনারেশনের ছেলে মেয়েরা প্রেম ভালোবাসাকে লাইফ মনে করে। অনেক রকম এক্সপেকটেশন থাকে তাতে। এই ধরুন বিয়ে প্রপোজ করবে, ঘুরতে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজে প্রেমিকার জন্য অপেক্ষা করবে, রাত জেগে ফেসবুকে প্রেম করবে, মোবাইলে গল্প করবে, তারপর ভালোবাসার দিবসে অবাস্তব কিছু কথা আর প্রমিস করবে। বোকা বোকা কথা এই সব আর কি। তুরের যে এই এক্সপেকটেশন আছে তা বলার দরকার নেই, কিন্তু আমি সম্পূর্ণ বিজি একজন মানুষ, যার কারণে ওকে সময় দিতে পারতাম না। তাই ওকে বেশিরভাগ সময় দরজার আড়ালে থাকতে হতো। আপনারা বিশ্বাস করবেন না, ও আমার সাথে যতদিন ছিল তার মধ্যে মাত্র একদিন ওকে নিয়ে বেরিয়েছিলাম। এখন এই অবস্থায় ওর মতো আনম্যাচিওর মেয়ে সেই রুমে থাকাটা আটকে রাখাই বলবে। আর এ নিয়ে প্রচুর ঝগড়া হয় আমাদের মাঝে। মেয়েদের এমনি বোঝানো দায়, আর তা যদি হয় এমন আনম্যাচিওর। আসলে ভুল করে ফেলেছেন নাবালিকা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে। গার্লফ্রেন্ড নিজের এজের হলেই ভালো। মুচকি হাসল তীব্র।
ধন্যবাদ কষ্ট বোঝার জন্য। সে যাই হোক, এবার কথায় আসি। আমি যখন ধর্মমতে বিয়ে করে ওকে ওর ফ্যামিলির কাছে নিয়ে যেতে চাই, তখনই বাধে বিপত্তি। তুর বুঝে গেছে আমার লাইফে ওর জন্য কোনো সময় ছিল না, আর তাই ও পালিয়ে যায়। কিন্তু আমার পক্ষে গার্লফ্রেন্ড ছাড়া সম্ভব হলেও বউ ছাড়া নয়। আফটার অল আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু তুরের গায়ে যাতে কোনো দোষ না লাগে তাই আমি ওর বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাই। কিন্তু জানতে পারি আমার অবুঝ স্ত্রী তার ফ্রেন্ড সানিকে বিয়ে হিসেবে পরিচয় করিয়েছে, যাতে ওর ফ্যামিলি আমার সাথে বিয়ে না দেয়। তারপর ওকে কারা যেন কি বলেছে, আর সেই রাগে আমার কাছে কান্না করে বলে ওর ফ্যামিলির কাছে বলতে, যাতে ওকে কেউ বকা মানে কড়া কথা না বলে। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, এটাই স্বাভাবিক। আমিও রাজি হয়ে যাই। তারপর আর কি, আমাকে বাংলা মুভির হিরোদের মতো জেলে পুরে দেয়, যাতে আমি জেল ভেঙে ওর কাছে যাই ভালোবাসার দাবি নিয়ে। আর এটাই আমার চতুর্থ প্রশ্নের উত্তর। বিপক্ষের উকিল বলে উঠল, ভালোবাসার দাবি? আমার আর কিচ্ছু বলার নেই। এখানেই শেষ নয় ইয়োর অনার। এখন আপনি মিসেস তুরকে জিজ্ঞেস করলে সে সবটাই অস্বীকার করবে। আমি হাঁপিয়ে গেছি ওকে বোঝাতে গিয়ে। প্লিজ আপনি দয়া করে ওকে বোঝান, ওকে আমার বন্দিনী হতে রাজি হয়ে যেতে। মানে ওকে আমি আর কখনো ভুলের সুযোগ দেব না। আদালতে হাসির রোল পড়ে গেল। তীব্র এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে, সবাই এখন তীব্রের কথাই বলছে। রীতিমতো ওকে বিশ্বপ্রেমিকের খেতাব দিয়ে দিয়েছে। এটা দেখে জজ সাহেব সাইলেন্ট বলে উঠলেন, এটা মূলত ভিত্তিহীন একটা কেস। আদালতের সময় নষ্ট করার জন্য আপনার শাস্তি হতে পারে মিসেস তুর। প্লিজ এমনটা করবেন না। এতে ওনার শাস্তি না, আমার শাস্তি হবে। বইয়ের মন রক্ষায় লকআপে থেকেছি, মার খেয়েছি, আর না জানি কি কি করেছি। প্লিজ এবার এমন কিছু করবেন না যাতে আমার আবার ওকে ছেড়ে থাকতে হয়। মেয়েটা অবুঝ, তবুও আমার বউ। প্লিজ, মিনতি করে। এটা থেকে জর্জ নিজে হেসে দেয়। ডক্টর রায়ান, আপনার মিসেসের চেয়ে আপনাকে অবুঝ লাগছে। আপনি এত বড় বিজনেসম্যান হই আর যাই হই, প্রেমিক তো। তারপর তীব্র ভরা কোটে সবার সামনে তুরকে বলে ওঠে, তোমার জন্য জেলের ভাত, পুলিশের মার সব খেয়েছি। এবার তো বায়না বন্ধ করে ফিরে আসো। সাইলেন্ট প্লিজ। এমন কেস আমি আমার জীবনে প্রথম দেখলাম। যাই হোক, এখানে আর কিছু বলার আছে মিসেস তুর আপনার? তুর অনুভূতি শূন্যভাবে মাথা নাড়িয়ে না জানালো, কারণ এরপরে তুরের ছেলে ভোলানো কথা কেউ বিশ্বাস করবে না। তাই আদালত তীব্রকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়ে দিল, সাথে তুরকে কিছু বাণী প্রদান করল, যা তুরের কান পর্যন্ত এলো না। তীব্র কাঠগড়া থেকে নেমে তুরের কাছে গেল। তারপর হাঁটু গেড়ে সবার সামনে চিৎকার করে বলল, তুর, আই লাভ ইউ, আই লাভ ইউ তুর। ভালোবাসি তোমাকে। আমি এর জন্য ক্ষমা করব না আপনাকে। বলেই আদালত থেকে বের হয়ে গেল। তখন ঋদ্ধ তীব্রর কাছে গিয়ে ওকে কংগ্রেস করল। তখন তীব্র বলল, সবটা হলো, বাকি আছে নিজের নির্দোষিতার কথা সবাইকে জানানো। ঋদ্ধ, ইয়েস স্যার। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্যার, মানে ডক্টর রায়ান নিজের নাবালিকা প্রেমিকা তথা ওনার বর্তমান ওয়াইফের আবদার পূরণ করতে জেলে চলে গেছেন। এই নামে একটা নিউজে ব্রেকিং নিউজ দিয়ে দাও। বাকিটা পাবলিক নিজেই করে দেবে, আমাকে রোমিও বানিয়ে। এরপর কেউ সমালোচনা না, প্রেমিক হিসেবে আলোচনা করবে আমার। আর এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, মানে পাওয়ার অফ লাভ। ইউ আর গ্রেট স্যার। তীব্র বাইরে যেতেই দেখে মিডিয়া আর মানুষ তুরকে ঘিরে ধরেছে। আর এটাই স্বাভাবিক, কিন্তু তুরের যে সেটা সহ্য হচ্ছে না তা বুঝতে পারছে। তোয়া ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? রিপোর্টার, উৎসুক জনতা তুরকে পাগল করে তুলেছে। বুঝলো তুরের অবস্থা ভালো না। ভিড় ঠেলে তীব্র
তুরকে সামলাতে না পেরে তুরকে জড়িয়ে ধরে। ঋদ্ধ সবাইকে সরিয়ে নিলেই তীব্র সবার সামনে ওকে কোলে তুলে নেয়। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বরাবরের মতো ব্যর্থ। ওকে নিয়ে গাড়িতে বসিয়ে দ্রুত চলে যায়। শাওন, ভালোই গেম খেলতে পারেন আপনি। মেয়েটাকে একদম নিজের বউ বানিয়ে নিলেন। কথাটা শুনে তীব্র থমকে গেল। ঠিক হজম করতে পারল না, কারণ এটা তুরের দিকে বাজে ইঙ্গিত করছে। তীব্র কিছুটা রেগে গেল, কিন্তু নিজেকে শান্ত করে আলতো হাসি দিল। তোমাকে বলেছিলাম না তোর অপবিত্র নয়, কিন্তু এটা বলিনি তোর অবুঝ। নইলে তুমিই বলো নিজের বিয়ের কথা নিজেই জানে না, আর তাই তো তোমার কাছে আমার নামে নালিশ করেছে। কথাটা শুনে শাওনের রাগটা বেড়ে যায়। রীতিমতো গা জ্বলছে ওর। ও বেশ রেগেই বলে, তার মানে তুর যা কমপ্লেন করেছে সবই সত্যি, আর এটাও সত্যি ও আমার বউ, যা তুর জানতো না। এখন নেশার ঘরে কেউ কি পেপারে সাইন করেছে তাতে কি এসে যায়? বিয়ের কথা জেনে বা না জেনে ও কি করত? আপনি? শাওনের রাগ দেখে এবার চোখ মুখ শক্ত করে তীব্র বলে, তুরকে আমি তোমার আর তুরের নজরে ইউজ করেছি, আমার নজরে না। আর এমনিতেই 25% শেয়ার মানে জানো, বিয়ের কাবিন স্বরূপ দিয়েছি, তা এমনি এমনি। সে যাই হোক। শাওনের রাগে মাথা ফেটে যাচ্ছে, আর তীব্র তাতে বেশ মজা লাগছে। তীব্র ওকে পাশ কাটিয়ে যাওয়ার আগে বলল, শাওন, আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তুরের ভালো চাও। বাই দ্য ওয়ে, তুর আমার ওয়াইফ। ওকে আমি বিয়ে করে স্ত্রী হওয়ার সব সম্মান দিয়েছি। আমার যদি বাজে ইন্টেনশন থাকতো তাহলে নিশ্চয়ই আমি আদালতে ওকে অবুঝ বানাতাম না। ওকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই। তাই তুর আর আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। তুমি বুদ্ধিমান, বেশি বলতে হবে না আশা করি। শাওনের সাথে কথা বলে এদিকে আসতেই তীব্র প্রচণ্ড রাগ ওঠে। মিডিয়া আর মানুষ তুরকে ঘিরে ধরেছে। ওদের জন্য তুর নিজের বাবার কাছ থেকে ছিটকে পড়েছে। উনি তুরের কাছে যেতে পারছেন না। এমনিতে তুর মেন্টালি এখন স্ট্রং নয়, তার ওপর এত মানুষের ভিড়। প্রেস মিডিয়াদের নানা রকম উদ্ভট আর বাজে প্রশ্ন সহ্য করার ক্ষমতা তুরের নেই। ক্যামেরার প্রতিটা ফ্ল্যাশ যেন তুরের কাছে বিদ্যুৎ চমকানোর সমন যে ভয় হয়, সেই ভয়ের আভাস দেখাচ্ছে। একদম চুপসে যাচ্ছে ও। আর ওদের অবান্তর কুরুচিকর প্রশ্ন শুনে পাগল প্রায় অবস্থা। কিছু বুঝতে পারছে না, বারবার পাগলের মতো হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তীব্র সাথে তুরের নাম জড়িয়ে যাওয়া এটা স্বাভাবিক। প্রেস মিডিয়া নিজেদের পাবলিসিটির জন্য যা নয় তাই বলবে, কিন্তু তুরের যে সেটা সহ্য হচ্ছে না তা বুঝতে পারছে। তোয়া ওকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? রিপোর্টার, উৎসুক জনতা তুরকে পাগল করে তুলছে। বুঝল তুরের অবস্থা ভালো না। ভিড় ঠেলে তীব্র তুরের কাছে যায়, কিন্তু দিকহারা তুর বুঝতে না পেরে পাগলের মতো করে ওকে সরিয়ে মাথা চেপে ধরে। তুরকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে তীব্র। প্রথমে ছাড়ানোর চেষ্টা করলেও পরে ক্লান্ত হয়ে পড়ে। তীব্র শক্ত করে ওকে জড়িয়ে রেগে সবাইকে সত্যি বলে, কিন্তু উৎসুক জনতাকে আটকানো এত সহজ নয়। তাই ঋদ্ধ এসে সবাইকে পাশ কাটিয়ে জায়গা করে দিলে তীব্র সবার সামনে তুরকে কোলে তুলে নেয়। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টায় বরাবরের মতো ব্যর্থ। ওকে নিয়ে গাড়িতে বসিয়ে দ্রুত চলে যায়। তোয়া আর ওর বাবা চেয়েও ওদের ধরতে পারে না। তুরের বাবা পাগল প্রায় হয়ে তুরের কাছে যেতে চাইলে তোয়া ওনাকে আটকায়। ওই লোকটা আমার মেয়েকে নিয়ে গেল, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। গাড়ির পেছনে ছুটতেই তোয়া ওনাকে আটকে দেয়। ততক্ষণে তায়ান এসে ওনাকে আটকায়। তায়ান ওনাকে তীব্রের বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে উনি নিজে শান্ত হন। তারপর ওনাকে নিয়ে সামান্য পানি খাওয়ায়। এর মধ্যে তায়ান অরুণের কাছে নিজের বাইকের চাবি দিয়ে একটা সিএনজি নিয়ে আসে। গাড়ির মাঝে তুর বারবার নিজেকে তীব্র থেকে ছাড়ানোর চেষ্টা করে।
তুর ভালো করে চোখ মেলতে পারছে না। আদো আদো চোখ মেলে ও তীব্র থেকে ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শরীর ক্লান্তি এতটাই নিস্তেজ হয়ে গেছে যে তীব্রের বুকে কিল মারছে, কিন্তু তা যেন ওর গায়ে লাগছে না। ঋদ্ধের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে তুরকে খাওয়াতে চায়। তুর খেতে না চাওয়ায় জোর করেই খাওয়ায়। পানি খাওয়াতে তুর নিস্তেজ হয়ে তীব্রের বুকে ঢলে পড়ে। তীব্র পানির বোতলটা ঋদ্ধের কাছে দিয়ে বাঁ হাত দিয়ে তুরকে জড়িয়ে রাখে। তুর সম্পূর্ণ অচেতন হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর তীব্র নিজের বাড়ি পৌঁছায়। বাড়ি ফিরে তুরকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তীব্র আর ওর দুজনেরই ড্রেস নোংরা। তুর বমি করে নিজে আর তীব্রের দুজনের গা ভাসিয়ে দিয়েছে। তুরের ড্রেস চেঞ্জ করে ওকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। যাওয়ার আগে তুরকে ঘুমের ইঞ্জেকশন দেয়। প্রচণ্ড মানসিক চাপ পড়েছে ওর ওপর। ঘুমটা খুব দরকার ওর জন্য। শাওয়ারের পানির নিচে দাঁড়াতেই পানির স্পর্শে এসে তীব্রের ব্যথার জায়গায় জ্বলে ওঠে। এতটা আঘাত এর আগে পায়নি। দাঁত খিঁচে জ্বলনগুলো সহ্য করে যাচ্ছে। শাওয়ার নিয়ে ফিরে আসতেই দেখে নিচে চিল্লানোর আওয়াজ। তীব্র একটা ট্রাউজার আর সাদা একটা টি শার্ট পরে নিচে নেমে দেখে তুরের বাবা। তীব্র অবাক দৃষ্টিতে তাইয়ানের দিকে তাকায়। ও কিছু বলতে যাবে তার আগেই উনি এসে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। তীব্র তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে সরে যায়। তায়ান আর তোয়া একটু কাছে আসতে চাইলে আঙুলের ইশারায় দিয়ে ওদের কিছু বলতে নিষেধ করে। উনি এসে তীব্রের টি শার্ট ধরে বলে, তোমার সাহস কী করে হয় আমাকে না জানিয়ে আমার মেয়েকে এখানে নিয়ে আসার? তীব্র মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। উনি তীব্রকে ছেড়ে জিজ্ঞেস করলো, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? ওনার চিৎকার শুনে তীব্র শান্ত গলায় বলল, শান্ত হন আপনি। তোর আমার রুমে বমি করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই ওকে ঘুম পাড়িয়ে এসেছি ঘুমের ইঞ্জেকশন দিয়ে। ঘুম ভাঙতে সময় লাগবে। এটা শুনে আরও রেগে যায় উনি। আমার মেয়েকে কি করেছি সত্যি করে বল, ওর কোনো ক্ষতি? তুরের বাবা পাগল হয়ে ওপরের দিকে যেতেই তীব্র ওনাকে আটকে দেয়, যাতে উনি রেগে আর একটা থাপ্পড় বসিয়ে দেয় তীব্রের গালে। প্রতিটা থাপ্পড় দেওয়ালে বাড়ি খাচ্ছে, কিন্তু তীব্র তবুও শান্তভাবে বলল, দেখুন আঙ্কেল, আমি জানি তুর আপনার জন্য কি। ওকে নিয়ে যেমন আপনার চিন্তা হয় তেমন আমারও। ভুলে যাবেন না, তুর শুধু আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা। সো ওর কোনো ক্ষতি করার চিন্তা তো দূরে থাক। কেউ যদি এমনটা ভাবে তাকেও ছাড় দেব না আমি। আমার নাবালিকা মেয়েকে আটকে রেখে জবরদস্তি বিয়ে করে বইয়ের অধিকার দেখানো হচ্ছে? তোমার যে সন্তান পৃথিবীতে অনাগত, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। আর যাকে 18 বছর নিজের বুকে করে পেলেছি, আমার সেই একমাত্র মেয়েকে ওই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হচ্ছে তুমি জানো? নিজের রাগটা চেপে অনেক কষ্টেই বলল কথাগুলো। তীব্র শুনল, কিন্তু বলার মতো কিচ্ছু খুঁজে পেল না। তীব্র চুপ থাকতে দেখে উনি আবার বললেন, আমার মেয়ের লাইফ রিস্ক হোক এমন কিছু আমি হতে দেব না। আশা করি বুঝতে পারছো। এখন বলো আমার মেয়ে কোথায়? তীব্র ওনার কথার মানে বুঝতে পারল। তুরের অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কারোর কাম্য নয়, আর ওনার ভয়টাও স্বাভাবিক। তুরের বাবা আর কথা না বাড়িয়ে তুরের কাছে গেলেন। গিয়ে দেখে মেয়ে ঘুমিয়ে আছে। উনি গিয়ে তুরের মাথার পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দেয়। অনেক কষ্টে সন্তান তুর। আল্লাহর কাছে অনেক চেয়ে পেয়েছেন এই মেয়েকে। না চাইতেও সব আবদার পূরণ করেছে। ও ছিল না মৃত মানুষের মতো হয়ে গেছিল, আর যখন ফিরে এলো তখন এই অবস্থা। তীব্র রুমে ঢুকতে উনি বলে উঠল, উনি তুরকে এখান থেকে নিয়ে যাবে। তীব্র ওনার ইমোশন বুঝতে পারছে, কিন্তু তুরকে নিয়ে যাবে এটা যেন মানতে পারল না। কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর তীব্র বাইরে দাঁড়িয়ে আছে। তখন তুরের বাবা তুরের কাছে যায়। আপনি ভালো করেই বুঝতে পারছেন ডক্টর রায়ান, তুর আপনার সাথে থাকতে চায় না, আর আমার পক্ষে ওর মতের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে ওকে রাখা সম্ভব নয়। তীব্র শান্তভাবে ওনার কথা শুনল, তারপরে বলল, প্রথমত আমাকে তুমি করে বলুন, আর যতটুকু তুরকে নিয়ে যাওয়ার কথা
তুরের অবস্থা ভালো না। আজকে আপনি কোনোভাবেই ওকে নিয়ে যেতে পারবেন না। আপনি চাইলে এখানে থেকে যান, কারণ তুরের এই অবস্থায় ওকে শিফট করলে সেটা তুর এবং বেবির জন্য খারাপ হবে। তুরের ক্ষতি হবে শুনে তিনি কিছুটা দমে গেলেন। আর এখানে থাকা সম্ভব না, কারণ তুরের মায়ের শরীর অসুস্থ। কিন্তু তুরকে এই লোকের কাছে রেখে যেতে নারাজ তিনি। তখনই তোয়ার কথা মনে পড়ল। বেশ ভাবনা চিন্তা করলেন না তিনি। এমনিতেই সন্ধ্যা হয়ে এসেছে, এখন তুরকে এভাবে নিয়ে যাওয়া যাবে না। তাই উনি সকালে তুরকে নিয়ে যাওয়ার কথা ভাবলেন। না, তোয়ার বাড়ি না, ডিরেক্ট নিজেদের বাড়ি। আমি কাল এসে তুরকে নিয়ে যাব। ওনার কথায় কিছু বলল না তীব্র, শুধু হালকা হেসে সম্মতি জানালো। তুরের বাবা তোয়াকে তীব্রের রুমে রেখে গেলেন। আর যাবার আগে বারবার তোয়াকে সাবধান করে গেলেন যাতে ওকে একা না ছেড়ায়। তোয়া ও চাচার কথা মতো বসে রইল। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই তীব্র নিজের রুমে আসে। তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে যায়। তীব্র গিয়ে তুরের পাশে বসে ওর এক হাত ধরে তুরের মাথায় হাত দেয়। এটা দেখে তোয়া বলে, আপনার আজকের কথা শোনার পর আমার এটা কেন মনে হচ্ছে আপনি আমার জন্য তুরকে আনলেও আমার জন্য আটকে রাখেননি। তোয়ার কথাই তীব্র তুরের কপালে একটা স্পর্শ আঁকে। তারপর ওর মাথায় হাত বুলাতে বলতে বলে, তোমার বোন আমার কাছে ছিল 6 মাসের মতো, যে নিজের আশেপাশে এক মুহূর্তের জন্য কোনো মেয়েকে টলারেট করতে পারত না। সে এই মেয়েটাকে দেখার জন্য হাজার হাজার মাইল ছুটে যেত। সেটা তো এমনি এমনি না। বাই দ্য ওয়ে, তোমার খুশি হওয়া উচিত এটা জেনে তোমার বোনের সাথে আমার বিয়ে হয়ে গেছে। চাচা কিন্তু মানবেন না। তুর যদি ওনার মেয়ে হয় তাহলে ওনার মেয়ের গর্ভে যে আছে সে আমার সন্তান। উনি ওনার মেয়ের জন্য যেমন চিন্তিত আমিও তেমনি। তাহলে কাল যে তুরকে নিয়ে যাবে। তীব্র ওর কথায় বেশি কিছু বলল না, শুধু বলল, দেখা যাক। তোয়ার চোখেও ঘুম ভর করেছে। ও তুরের পাশে বিছানায় বসতেই তীব্র বলে ওঠে, তোমার কি রোম্যান্স দেখার ইচ্ছা হয়েছে নাকি? ভুলে যেও না, তুমি কিন্তু সম্পর্কে বড়। তীব্রের এমন কথায় বেশ লজ্জা পেল তোয়া, কিন্তু কিছু বলল না। নিজের দায়িত্বে রুম থেকে বেরিয়ে গেল। তোয়া বেরিয়ে যেতেই তীব্র দরজা লক করে দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন, তবে ভেঙে যেতে পারে। ডোজটা করা ছিল না, তাই ও সেই রিস্ক নিল না। নিঃশব্দে তুরের পাশে বসলো। ওর মুখে পড়া চুলগুলো সরিয়ে গলার নিচের দাগটা দেখতে লাগলো, বেশ গভীর। সেখানে আলতো করে হাত বুলিয়ে ঠোঁট ছুঁয়ে গভীর পরশ আঁকল। তুরের নিঃশ্বাস ওর ঘাড়ে বাড়ি খাচ্ছে। তীব্র মাথা উঁচু করে আলতো করে ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে টেনে ছেড়ে দেয়। ঘুমের মধ্যে ঠোঁট উল্টাই তোর। আলতো করে হেসে ওর কপালে চুমু আঁকে তীব্র। তারপর নিজের নিয়মে তুরকে বাম বাহুতে শুইয়ে লাইটটা অফ করে দেয় তীব্র। শোয়ার কিছুক্ষণ পর তুরের মাথায় বেলি কাটতে কাটতে যখন তীব্রের চোখ লেগে এসেছিল, তখনই হালকা নড়ার আওয়াজ পায় তীব্র। তীব্র ভালোভাবে তুরকে বোঝার চেষ্টা করলেও বুঝতে পারে ও কিছু বলছে। তীব্র লাইট জ্বেলে দিতে দেখে তুর মাথা এপাশ ওপাশ করে কিছু বলছে। ওর কানের কাছে মুখ নিতে বুঝতে পারে তুর পানি চাইছে। তীব্র তুরকে উঠিয়ে নিজের বুকে হেলান দেওয়ায়, তারপর বিছানার পাশে গ্লাসের পানি নিয়ে তুরকে খাওয়ায়। তুর দুঘট পানি গিলে শান্তভাবে তীব্রর দিকে তাকায়। মুহূর্তেই ওর চোখে সমস্ত ক্লান্তি মিশে রাগে পরিণত হয়। ও তীব্রকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। টাল সামলাতে না পেরে তীব্র বিছানায় উপুড় হয়ে পড়ে। তুর চিৎকার করে বলে ওঠে, আপনি এখানে কেন? আমি বলেছি না আপনার সাথে থাকতে চাই না। তীব্রের প্রচণ্ড রাগ উঠে গেল তুরের কথায়, তবুও নিজেকে শান্ত করে বলল, দেখো তুর, এতটা হাইপার হওয়া তোমার জন্য ঠিক না। আর তুমি আজকে নিশ্চয়ই জেনেছো যে তুমি আমার স্ত্রী। স্ত্রী? কিছুটা তাচ্ছিল্য নিয়ে পড়ল তুর। লজ্জা করে না এই কথাটা বলতে? আমি জানি আমি অন্যায় করেছি। তোমার আমার রেজিস্ট্রির কথা তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু জানিয়েও কি লাভ হতো? তাহলে
আমাকে এটা ভাবতে হতো না আমি কোনো অন্যায় করছি শুধু পরিস্থিতির শিকার হয়ে। আপনি তো জেনে বুঝে নিজের অধিকার ভেবে আমার কাছে এসেছেন। আপনি কখনো আমার দিকটা ভেবেছেন? তীব্র নিশ্চুপ। আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব না, আমি চলে যাব। তোর কথাটা বলে বিছানা থেকে নামতে চায়, তখনই তীব্র ওর হাতটা ধরে। তোর রাগী চোখে তাকিয়ে ওর হাতটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তীব্র ছাড়ে না, বরং গম্ভীর কণ্ঠে বলে, তুমি মানো বা না মানো তুমি আমার ওয়াইফ, আর এটা ভুলে যাও কিভাবে? তুমি আমার সন্তানের মা হতে চলেছ। কথাটা শুনেই তুই শান্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ ভেবে শান্ত কণ্ঠে তীব্রকে বলে, এর আগে তো এত ভালোবাসা ছিল না, সব বুঝি বাচ্চার জন্য? বাচ্চা আছে বলে আমাকে আপনার সাথে থাকতে হবে? এখন দেখি নিজের বাচ্চাই শত্রু হয়ে গেল। তাহলে একটা কাজ করি, এই শত্রুটাকেই শেষ করে দিই। কথাটা বলেই অদ্ভুত এক ভাব প্রকাশ করলো তুরের কথাটা যেন তীব্রের বুকে গিয়ে বিঁধল। ও কিছু না ভেবেই খুব জোরেই তুরের গায়ে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দটা যেন দেওয়াল ভেদ করে যেতে না পারায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো রুমে। তীব্র ভাবতেই রাগ লাগছে, তুর ওর জন্য নিজের বাচ্চাকে শত্রু বলছে। তুর গালে হাত দিয়ে করুণ চোখে তীব্রর দিকে তাকালো, তারপর তীব্রকে অবাক করে দিয়ে হেসে দিল। তীব্র এভাবে অবাককে চূড়ান্ত পর্যায়ে তুরকে এভাবে হাসতে দেখে ও সংশয় দৃষ্টিতে তুরের দিকে তাকালে তুর বলল, দেখলেন, বললাম না এই বাচ্চাটা আমার শত্রু। ঠিক তাই, না হলে এই বাচ্চাটার জন্য আপনি আমাকে মারতে পারতেন না। না এই বাচ্চাটা রাখবো, না আপনার সাথে থাকবো। বলে বিছানা থেকে উঠে পাগলের মতো কিছু খুঁজতে থাকলো তুর। তীব্র নিচের দিকে তাকিয়ে তুরের কাহিনীগুলো ভাবার জন্য চোখ বন্ধ করে নেয়। তুর পাগলের মতো নিজের ক্ষতি করার জন্য কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ওর খেয়াল যায় সরু একটা ফুলদানির দিকে। ও গিয়ে ফুলদানিটা তুলে নিজের পেটের দিকে তাক করতেই তীব্র দ্রুত ওর হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুরকে জড়িয়ে ধরে। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তীব্র আরও জোরে জড়িয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। তীব্র ঠিক যেই ভয়টা পাচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে তার চরম মূল্য দিতে হবে তীব্রকে। ও তুরকে জোর করে বিছানায় বসিয়ে দেয়। খুব ভালো করে বোঝাতে পারছে তুরকে শান্ত করতে পারবে না, তাই ও লাইট অফ করে তুরকে জড়িয়ে ধরে। তুর প্রচণ্ড ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারে না। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তীব্রের বুকে। তুর যতক্ষণ ছটফট করেছে তীব্র কোনো কথা বলেনি, বরং চুপচাপ তুরকে বুকে জড়িয়ে বসেছিল। সকালে ঘুম থেকে ওঠার পর দেখে ওর বাবা ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবাকে দেখে চোখ বন্ধ করে এক চিলতে হাসি ফুটে ওঠে তুরের মুখে। মেয়ের মুখে চিলতে হাসি যেন বাবার কাছে সকালে জলজল রোদের এক রশ্মির আলোর কণা মনে হলো। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, হাসলে যে? বাবা, তুমি না বুড়ো হয়ে যাচ্ছ, বলেই বন্ধ চোখে দু হাত গালের নিচে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ওর বাবা ব্যাপারটা বুঝতে পারে না। তার মেয়ের কাছে সে দুনিয়া চিরস্থায়ী হ্যান্ডসাম একজন মানুষ। উনি কিছুটা সংকোচ নিয়ে বলে ওঠে, তাই নাকি? তোমার বাবাই সত্যি বুড়ো হয়ে গেছে নাকি? এটা শুনে তুর ঘুম চোখে উঠে বসে ওর বাবার বুকে মাথা রেখে। অনামিকা আঙ্গুলের প্রথম কড়া দেখিয়ে ঘুম ঘুমো বাচ্চাদের মতো আহ্লাদি কণ্ঠে বলে, না বেশি না, শুধু এইটুকুনি, এই যে দেখো, শুধু এইটুকু। তুরের কথায় ওর বাবার বুকে মরুভূমির পানির পিপাসার তৃপ্তি পূরণ হয়ে যায়। বাবা তার 18 বছরের কন্যার মাঝে 8 বছরের আহ্লাদি মেয়েকে আবিষ্কার করলেন। বিগত 17 বছর ধরে এইভাবে তার আহ্লাদির ঘুম ভাঙিয়ে দুষ্টু দুষ্টু কথা শুনেছে, কিন্তু মাঝের 6 মাস অন্যরকম হলেও আজ যেন তা সেই তুরকে ফিরে পেলেন। আনন্দে যেন আবেগটা
হার মানাতে পারল না। কণ্ঠে কান্না আড়ষ্টতা নিয়ে একটু রাগী ভাব প্রকাশ করেই বললেন, বাবাই বুড়ো হয়ে গেছে? আর হবেই বা না কেন? তার ছোট্ট রাজকন্যা যে বড় হয়ে গেছে। এটা শুনে তুরের হাসি যেন আর ধরে না। হাসতে হাসতে বাবার বুকে লুটিয়ে পড়ছে। মেয়ের এই হাসির মানেও বোঝা হলো না ওনার। হাসতে হাসতে তুর বলল, আমি কবে বড় হলাম? এখনো তো আমি ছোট বেবি। দেখো দেখো, আর তোমাকে আমি কি বলেছি তুমি বুড়ো হয়ে গেছো? এই দেখো, একটা পাকা দাড়ি দেখা যাচ্ছে। অনেক নিখুঁতভাবে চোখ নামক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রচণ্ড শ্রম করে বাবাকে একটা দাড়ি দেখাতে সক্ষম হলো। মেয়ের এমন কাণ্ডে না হেসে পারলেন না। বাবাকে হাসতে দেখে তুরের যেন আহ্লাদের সীমা বেড়ে গেল। ও বাবাকে পটানোর জন্য জড়িয়ে ধরে বলল, বাবা। হ্যাঁ বলো। মাকে বলে দাও আজ আমি কিন্তু নাস্তায় ওই আলু ভাজি আর পরোটা খাবো না, আমাকে পাস্তা করে দিতে হবে, নইলে আজকে কলেজেও যাওয়া বন্ধ। বলেই বাবার বুকে মুখ গুজল তুর। কথাটা শুনে অনেকটা ধাক্কা খেলেন উনি। কি বলবেন বুঝতে পারল না। তবে এটা বুঝতে পারল তার মেয়ে 6 মাস আগে স্মৃতিতে আছে। ভাবতেই অবাক লাগে, যাকে ঘুম না ভাঙালে উঠতে চাইতো না সেই মেয়ে মা হতে চলেছে। ছোট সেই তুর, যাকে ছোটবেলা থেকে নিজের হাতে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল, সেই মেয়ে কখন বিয়ে হয়ে গেল জানতেই পারল না। শুধু ওনার একটাই ভয়, যে নিজেকে সামলাতে পারে না সে কিভাবে বাচ্চা সামলাবে। তুরকে তো মানিয়ে নেওয়ার মতো করে বড় করেনি সে। একমাত্র মেয়েকে তার সামর্থ্য রাজ্যের রাজকন্যা বানিয়ে রেখেছিল। বাবার নীরবতায় যেন রাগ লাগলো তুরের। গাল ফুলিয়ে বলে উঠল, তার মানে তুমি মাকে বলবে না পাস্তা বানাতে? এতক্ষণ যা যা হয়েছে তা সবটাই তীব্র দেখেছে। তুরের ছেলে মানুষই আর ওর বাবার রাগী ফেস দেখে বেশ হাসি পেল। আসলেই বাবা মায়ের চেয়ে কেউ কোনোদিন কাউকে বেশি ভালোবাসতে পারে না। সেই ভালোবাসা হয় নিঃস্বার্থ। কেমন একটা অপরাধ বোধ কাজ করলো। তুরকে যদি ভালোবেসে থাকে তবে নিজের স্বার্থেই ভালোবেসেছে। প্রথম কারণটা অন্য হলেও পরের কারণটা তুরকে পাওয়া ছিল। কিন্তু মেয়েটাকে যেভাবে ও রেখেছিল তাতে আর ভাবতে পারল না তীব্র। তুর রাগ করে ওর বাবার বুকের থেকে মাথা তুলে ওর বাবার বাহু ঝাঁকিয়ে ও বাবাই বলতেই থমকে যায়। তুরের চোখে থাকা ঘুমটা নিমেষেই হারিয়ে যায়। ও একদম স্থির হয়ে নিচের দিকে তাকায়। এতক্ষণ পর ওর বর্তমান সময়ের আভাস হয়েছে। এতক্ষণ বাবার রাজকন্যা ভেবেছে নিজেকে, কিন্তু এখন বুঝতে পারছে বাবার রাজ্যের রাজকন্যাকে অন্য এক দেশের রাজা চুরি করে নিজের বন্দিনী করে রেখেছে। সেখানে সে রানী হয়ে নয়, বরং রাজার গণিকা রূপে ছিল, যদিও তার রানীত্বের আড়ালে। কারণ রানী তো জানতই না রাজা তাকে বন্ধ দরজার গণিকা করে রাখলেও দরজার বাইরে সে তার সাম্রাজ্যের রানী ছিল। কিন্তু এই রানীর জীবন তো দাসীর অপেক্ষা জঘন্য ছিল। তা কি করে ভুলবে ও? এতক্ষণ পর তীব্রকে খেয়াল করে মুহূর্তে ওর সুখের রাজ্যে কালো মেঘের ছায়া নেমে এলো। তীব্রকে রাক্ষস রাজ্যে সেই অত্যাচারী রাজা মনে হতে লাগলো। তখনই মনে পড়ল এই রাক্ষস রাজের সন্তান ওর গর্ভে। তার মানে সেও একজন রাক্ষসই হবে, যার জন্য ওকে আরও কষ্ট পেতে হবে। ও চিৎকার করে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। ঘটনার আকস্মিকতায় কেউ কিছুই বুঝল না। তীব্র দ্রুত গিয়ে তুরের পিঠে হাত রাখতেই ও তীব্রকে ছিটকে ফেলে দিল। তুরের এমন বিহেভিয়ার ওর বাবাও অবাক। তুর চিৎকার করে বাবাকে একটাই কথা বলছে, বাবা আমাকে বাঁচাও, না হলে আমাকে নিয়ে যাবে, আমি যেতে চাই না, আমাকে বাঁচাও। মেয়ের কথার আগা মাথা খুঁজে পেল না। তীব্রের ব্যাপারটা বুঝতে বাকি রইল না। ও তুরের কাছে আসতে চাইলেই তুর পাগলের মতো বিছানায় সব বালিশ কম্বল ছুঁড়ে মারতে থাকে। আর মুখে সেই একই কথা, যাব না আমি আপনার সাথে, থাকবো না কারোর বন্দিনী হয়ে, চলে যান আপনি। প্রচণ্ড চিৎকার করে কথাগুলো বলছে তুর।
তুরকে ওর বাবাও সামলাতে পারছে না। তুর নিজেকে সামলাতে না পেরে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করেছে। তীব্র সেখান থেকে তুরকে এই অবস্থায় রেখে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তখনই তুর আবার বলে ওঠে, ও বুঝেছি, পেটের এই রাক্ষসের জন্য যাচ্ছেন না তাই না? তাহলে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করলো। ওই পাশে কিছু একটা দিকে নজর পড়তেই তীব্র সেই দিকে নজর দিল। পিলে চমকে উঠল। সুচলো একটা শোপিস। তুর বিছানা থেকে নেমে সেই দিকে যেতেই তীব্র দ্রুত ওকে আটকালো, কিন্তু কোনো মতে যেন তুরের শক্তির সাথে পেরে উঠল না। এত শক্তি মেয়েটার শরীরে কিভাবে এলো বুঝলো না। তুরের বাবা মেয়েকে এতটা হাইপার দেখে এক প্রকার কেঁদেই দিল। যে কান্নায় চোখের পানি আসে কিন্তু শব্দ হয় না। তীব্র দ্রুত ওর বাবাকে তুরকে ধরতে বলল। তুরের বাবা যথাসম্ভব মেয়েকে স্নেহের মাধ্যমে শান্ত করার চেষ্টা করে। বাবার স্নেহে তুর শান্ত স্থির হতে চাইলেও তীব্রের সামনে থাকা ওর মনকে শান্ত হতে দিচ্ছে না। পাগলামি আরও বেড়ে গেল। তুর বাবাকে ছাড়িয়ে নিতেই তীব্র জোর করে ওকে জড়িয়ে ধরে ওর শরীরে ইঞ্জেকশন পুশ করে। ইঞ্জেকশন পুশ করার কয়েক মুহূর্তেই তুর নিস্তেজ হয়ে পড়ে যায়। তীব্র কোলে করে ওকে বিছানায় শুয়ে দেয়। ওর বাবা দ্রুত ওর কাছে গিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, কি করেছো তুমি ওর সাথে, যার কারণে ও নিজের সন্তানকে পর্যন্ত নিজের শত্রু ভাবতে শুরু করেছে, নিজের সন্তানকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ একটা ভুলে আছে তাতে ও নিজেও বাঁচবে না। কথাগুলো বলেই কেঁদে উঠলেন উনি। তীব্রের কিছু বলার ভাষা নেই। অন্যের সন্তানকে তাদের থেকে আলাদা করতে চেয়েছিল, কিন্তু এখন নিজের সন্তান জন্মের আগেই তার মৃত্যুর ভয় পাচ্ছে। তীব্র এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে এলো রুম থেকে। তুরের জ্ঞান ফিরতেই ওর সামনে মাঝবয়সী একজন কালো কোটধারী ব্যক্তিকে দেখতে পায়। তুরের চোখাচোখি হতেই লোকটি মুখে হাসির রেশ ফুটিয়ে তুলে বলল, কেমন আছো তুর? অপরিচিত ব্যক্তিকে নিজের সামনে দেখে কিছুটা অপ্রস্তুত হলো তুর। উঠে বসতে যাবে তখনই দেখে তুরের বাবা মা ওর পাশে দাঁড়িয়ে। মায়ের চোখের পানি স্পষ্ট আভাস পেল তুর। ও উঠে বসার চেষ্টা করতেই কালো কোটধারী ব্যক্তিটি বলে উঠল, কি করছো তুমি? তোমার এখন বিশ্রাম করা উচিত। তুমি অসুস্থ তুর? তখনই তুর নিজের পেটে হাত দেয় আর বেশ উত্তেজিত হয়ে বলে, আমার পেটের বেবির জন্য আমি অসুস্থ তাই না? তুরের কথায় ডক্টর দ্বিধায় পড়ে যায়। কিছুটা অপ্রস্তুত হয়েও নিজেকে স্বাভাবিক করে বেশ জোরেই হাসে। তুমি নিজেই তো পিচ্ছি, তোমার কি করে বেবি হবে? লোকটির কথায় বেশ দ্বন্দ্বে পড়ে যায় তুর। ও প্রেগনেন্ট নয়? কিছুটা সংশয় নিয়ে পেটে হাত দেয় তুর। লোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তোমার পেটে কোনো বেবি নেই। বেবি থাকলে তো তোমার পেট বড় দেখাতো তাই না বলো? ওনার কথায় মাথা নাড়ায় তুর, কিন্তু মুখে প্রশ্নসূচক ভাব ফুটিয়ে তুলে জিজ্ঞেস করে, তাহলে তীব্র যে বলল আমার পেটে বেবি আছে, আমি মা হতে চলেছি? তুর উত্তর পাওয়ার জন্য কতটা মরিয়া তা বুঝতে বাকি রইল না ওনার। এটা দেখে উনি বললেন, তোমার পেটে বেবি নেই, তাহলে ওরা যে সবাই বলল? দেখো, কে কি তোমায় বলেছে তা আমি জানি না, তবে আমি তোমায় দেখে বুঝেছি তুমি প্রেগনেন্ট নও। কথাটা শুনে তুর কিছুটা সংশয় হলো, কিন্তু পরক্ষণেই বেশ উত্তেজিত খুশির ঝলক দেখা গেল তুরের চেহারায়। বুঝতে পারল বাচ্চা নেই কথাটায় কতটা খুশি তুর। কিন্তু এই খুশিটা কিছুদিনের জন্য ধরে রাখার জন্য তিনি বললেন, কিন্তু হ্যাঁ, অনেকগুলো কৃমি রয়েছে, কারণ তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে কেমন? না হলে কিন্তু অনেক সমস্যা হবে। মাথা নাড়াই তুর। এই তো গুড গার্ল। আর একটা কথা, কৃমির জন্য তোমার শরীর খারাপ লাগতে পারে। এই ধরো বমি, মাথা ব্যথা, পেট ফাঁপা, এমনকি পেটটা একটু ফুলেও যেতে পারে। কিন্তু কৃমির ট্যাবলেট খেলেই তো ওরা সব মরে যাবে তাই না? জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকাতেই তিনি স্মিত হাসি দিয়ে বলে, আসলে তোমার পেটের কৃমি অনেক বেশি বেড়ে গেছে, নাড় জড়িয়ে গেছে, আর এই জন্য সবার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। এখন হয় এগুলো অপারেশন করে বের করতে হবে, আর না হলে ওষুধ খেতে হবে। আর তুমি তো জানো তাতে সময় লাগবে। এবার তুমি বলো কিভাবে কৃমি বের করতে চাও? ও ঔষধ?
হ্যাঁ হ্যাঁ, ঔষধ, ভয়ের তো কণ্ঠে বলে ওঠে তুর। তা শুনে লোকটা হাসলো। এই তো গুড গার্ল, তোমার যাবতীয় মেডিসিন দিয়ে যাচ্ছি, তোমার মা সময় মতো খাইয়ে দেবে, কেমন? আর একটা কথা, কোনো রকম দৌড়ঝাঁপ করবে না, তাতে পেটের কৃমি বেরিয়ে আসতে পারে নাক মুখ দিয়ে। কতদিন লাগবে? একটু বেশি সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি আজ যাই। আর হ্যাঁ, যদি খারাপ লাগে তবে আমাকে ফোন করো। মাথা নাড়াই তুর। লোকটি আরও কিছু ইনস্ট্রাকশন দিয়ে বেরিয়ে এলো তুরের রুম থেকে। তুর এখন ওর নিজের বাড়িতেই আছে। ইঞ্জেকশনটা দিয়ে তীব্রকে এখানে নিয়ে এসেছে, কারণ ওই বাড়িতে তীব্রের কথা মনে আসলেই ওর পাগলামি করবে। তীব্র এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছে। উনি বের হতেই তীব্র ওনার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। থ্যাঙ্কস স্যার, ব্যাপারটা এইভাবে হ্যান্ডেল করার জন্য। ইটস ওকে, এটা আমার কাজ। তবে তুমি এটা বুঝতে পারছো, তোর যদি কোনোভাবে প্রেগনেন্সির ব্যাপার নিয়ে ডেসপারেট হয়ে যায় তাহলে সেটা তোর আর বেবির জন্য বিপজ্জনক। অ্যাজ আ ডক্টর তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। মাথা নাড়ে তীব্র। এটা দেখে তিনি বলে ওঠেন, আমি জানি না তীব্র, তোমার সাথে মেয়েটার কি হয়েছে যার কারণে ও মেন্টালি সিক হয়ে গেছে। তবে এটা বুঝতে পারছি এমন কিছু যা ও মেনে নিতে পারেনি। জানি না তোমার মতো ছেলেকে পেয়েও এমন করার কারণ। তবে এটা জানি মেয়েটা খুব বেশি আঘাত পেয়েছে। তীব্র কিছু বলতে যাবে তার আগে উনি বললেন, ওর সাথে তোমার কি হয়েছে তা না হয় নাই জানলাম, তবে একটা কথা খুব ভালোভাবেই বুঝতে পারছি, তুরের প্রেগনেন্সি অনাকাঙ্ক্ষিত নয়। তুমি একজন ডক্টর, আর তুরের ফিজিক্যাল কন্ডিশন দেখে বুঝলাম তুমি বাচ্চাটা ইচ্ছে করেই নিয়েছো। হ্যাঁ, আমি ইচ্ছে করে বেবিটা নিয়েছি, কিন্তু তুর মেন্টালি এত দুর্বল হয়ে পড়বে তার ধারণা আমার ছিল না। তা আমি বুঝতে পেরেছি। তুর অন্য কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে, আর তার এফেক্ট প্রেগনেন্সিতে পড়ছে। তবে একটা কথা মনে রেখো, ও যদি বেশি হাইপার হয়ে যায় তাহলে মিসক্যারেজ হওয়ার চান্স আছে। কথাটা শুনে তীব্রের বুক কেঁপে উঠল। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না তুমি এত তাড়াতাড়ি কেন বেবি নিতে চাইছো। দেখো, এটা বলার একটাই কারণ, তা হচ্ছে তুরের মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি স্টেবল নয়। আর হ্যাঁ, বলতে পারো তুমি সব দিক ভেবেই নিয়েছো, কিন্তু এত তাড়াহুড়োর কী ছিল? তুরের বয়স তো একেবারেই কম। আমাকে যদি সাজেস্ট করতে বলতে তবে আমি বলতাম ওকে এখন বিয়ে না করতে। সে যাই হোক, এখন তা বলে লাভ নেই। তীব্র নিশ্চুপ। তুমি অন্যভাবে নিও না, তুমি নিজেই ভেবে দেখো। এখানে যদি তোর না হয়ে অন্য কেউ হতো তাহলে আমি এটাই বলতাম যাতে বেবিটা না নেওয়া হয়, কারণ পেশেন্ট মানসিকভাবে সক্ষম না। এখন না হয় ওকে সামলানো যাবে, কিন্তু কিছুদিন পর যখন ওর মা হওয়ার লক্ষণ প্রকাশ পাবে তখন পারবে সামলাতে? পারবো, আমাকে পারতেই হবে। আমি আমার বেবি আর তুই দুজনকেই চাই, আর সেটা যে কোনো মূল্যে। তুমি একজন ডক্টর, তাই তোমাকে বোঝানোর মতো আমার কিছুই থাকতে পারে না। নিজের স্ত্রী সন্তানের খেয়াল রেখো, তবে তার সামনে যেও না। জি। তাচ্ছিল্যের হাসি দেয় তীব্র। তিনিও তাচ্ছিল্যের হাসিটাই হাসে। তারপর ওনাকে বাইরে গাড়ি পর্যন্ত দিয়ে আসে। উনি গাড়িতে উঠতে যাবে তখনই তীব্র বলে, স্যার কিছু বলবে? প্রেগনেন্সির ব্যাপার যেন বাইরে কেউ না জানে। তীব্রের কথা একটু অবাক হলেন, কিন্তু পরে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন ঠিক আছে, তিনি কাউকে বলবেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে তীব্র উনি চলে যেতেই তীব্র বাইরের সিঁড়িতে বসে পড়ে। এক পা মাটিতে বিছিয়ে আরেক পা উঠিয়ে তাতে হাত রেখে সিঁড়ি গায়ে আঙুল দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করে, কিন্তু অদৃশ্য কিছু যেন সিঁড়ির গায়ে আঁকতে ব্যর্থ হয়। তখন বেশি রেগে হাতটা দিয়ে সিঁড়িতে আঘাত করে। প্রচণ্ড ব্যথা পায় হাতে, তাই হালকা ঝেড়ে হাতটা ডলে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। দুপুরে রোদ প্রচণ্ডভাবে লাগছে বাইরে সিঁড়িতে বসে থাকা তীব্রের গায়ে। ও জোরে জোরে শ্বাস নিয়ে জিভার অগ্রভাগ দিয়ে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নেয়। তারপর মাথা ঠিক উপরে থাকা সূর্যের দিকে তাকায়, কিন্তু সূর্যের বোধ হয় তাকে দেখার অনুমতি দিতে
নারাজ, তাই বেশি দৃষ্টি রাখতে পারল না সূর্যের দিকে। তীব্র বুঝল সূর্য তার ও প্রতি সহানুভূতি দেখাতে চায় না। হয়তো সমুদ্রের তীরে বলা তাচ্ছিল্য বেশি গায়ে মেখে ফেলেছে। তীব্র বুঝতে পেরেছে কোনো কিছুকে বেশি শক্ত করে ধরতে চাইলে তা হাত ফসকে বেরিয়ে যায়। নিজের ক্ষেত্রেও তাই করেছে ও। তুরকে বেশি জোরে আঁকড়ে রাখতে হারিয়ে ফেলতে ধরেছে। তবে একটা জিনিস বুঝল, সূর্য এত শক্তিশালী হওয়ার পরও কেন অহংকার করে না। কারণ তীব্র বুঝতে না পারলেও সূর্য বুঝতে পেরেছে জোর দিয়ে কোনো কাজ হাসিল করা যায় না। তীব্র দুহাত দিয়ে নিজের চুলগুলো পেছনে নিয়ে হাত দিয়ে মুখটা মুছল। অতঃপর তুরের আর নিজের অতীতটা ভাবার চেষ্টা করে। তুরের সাথে রেজিস্ট্রির পর 1 মাস পর ও এজন্যই তুরকে বিয়ের কথা বলেছিল, কারণ ওর একটা বেবি চাই। ওর সাথে তুরের সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছিল যাতে তুর যে ওকে ছেড়ে যেতে পারে তার ধারণা ওর আগে থেকে অনুমান করেছিল। তুরকে বন্ধনহীনভাবে বাঁধার জন্য আর নিজের প্রয়োজনে বেবিটা চেয়েছিল। তাই বেবিটা অনাকাঙ্ক্ষিত নয়। এই জন্য কোর্টে যখন তুরের মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখন কোনো রূপ টেস্ট ছাড়াই অনুমান ভিত্তিক করেই তীব্রকে প্রেগনেন্সির কথা বলেছিল। 90% শিওর ছিল তুরের প্রেগনেন্সি নিয়ে, কিন্তু তার মধ্যে তুর যে বাচ্চা অ্যাবর্ট করার কথা ভাববে সেটা ভাবেনি তীব্র। আর তাই কোর্টের থেকে ছাড়া পাওয়ার জন্য ও ওই কথাগুলো বলেছিল। ভেবেছিল তুর আগে কান্নাকাটি করবে, তাহলে ওকে মানিয়ে নিতে পারবে তীব্র। কিন্তু এটা ভুলে গিয়েছিল তুর মানসিকভাবে দুর্বল। তার উপর তীব্রের বলা কথায় কোর্ট থেকে ছাড়া পাওয়াটা মানতে পারেনি তুর। তীব্র এমনভাবে ওর নরকতুল্য কষ্টকে বয়ান করবে তা মেনে নিতে পারেনি ওর দুর্বল হৃদয়। কারণ সবার কাছে ভাগ্য বলে নিছক মেনে নেওয়া হলেও সেটা মানতে পারেনি তুর। কারণ এই জঘন্য মজাকটা ওর সাথেই করা হয়েছিল, যার জন্য ওর ভালো মন্দের কোনো খেয়ালই নেই। ও তীব্রের থেকে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু ওর অবচেতন মন এটা বুঝেছে তীব্র এই বাচ্চার জন্য ওকে ছাড়ছে না, তাই বাচ্চাটাকে মারতে চাইছে। কিন্তু বাচ্চা মারতে চাওয়ার জন্য যে নিজেকে আঘাত করছে তা বুঝতে পারছে না। বাচ্চাটা যে ওর সেটাও মানার ওর জন্য পসিবল নয়। কিছু দিনের জন্য হলেও তুরকে শান্ত করতে পারবে। আর এখন যদি তুরকে বোঝানোর চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হবে। তবে তীব্রের ভয় একটা জায়গায়, যখন তুর সত্যিটা জানতে পারবে তখন কি করবে। আর তুরের পাগলামি যে দিন দিন বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বেবিটা দুনিয়ায় আদেও সুস্থভাবে আনতে পারবে কি না কিছুই যেন মাথায় খেলছে না। বড্ড অসহায় লাগছে নিজেকে। চলবে।